স্যান ফ্রান্সিসকো থেকে মাইল ৩০ দূরে ছোট্ট নির্জন এই শহরতলির আবহাওয়া বড়ই অদ্ভুত। সপ্তাহে বড়জোর দু-একটি বার রোদের মুখ দেখা যায়। বাকিটা সময় ঘুটঘুটে মেঘাচ্ছন্ন আকাশ, নয়তো কুয়াশা ঢাকা ঝাপসা প্রকৃতি। তার ওপর হাড় কাঁপানো ঠান্ডা তো আছেই। ঘরের মধ্যে কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় সেই হিমধরা শীত ছুঁতে পারে না মানুষের শরীর। -0 ডিগ্রিতেও এদেশের মানুষের কর্মব্যস্ত জীবন অনড়। কিন্তু একা একা এভাবে রুমের মধ্যে বসে বসে ঠিক কতক্ষণ থাকা যায়? গত দুদিন ধরেই এভাবে কাটাচ্ছে অরু। খাও, দাও আর ঘুমাও। আপাও সকাল হতে না হতেই হসপিটালে ছোটে। কীর্তিক বাড়িতে থাকা না থাকা একই কথা। সে কখন আসে কখন যায় সেই ধারণাটুকু পর্যন্ত নেই অরুর। তাছাড়া এই বদমেজাজি লোকের সাথে মুখ দেখাদেখি না হওয়াটাই ভালো। এক কথায় গুড লাক। রুমের মধ্যে এদিক ওদিক পায়চারি করছে অরু। অলস মস্তিষ্কটা ভাবছে কি করা যায়, কিভাবে সময় কাটানো যায়। তখনই গুরু দায়িত্ব মনে পড়ার মতোই মনে পড়ে যায় নিখিল ভাইয়ের কথা। গত দুদিনে অরু তো ভুলেই গিয়েছিল নিখিল ভাই একই দেশে আছেও। অরু অপরাধ বোধ নিয়ে বিড়বিড় করে বলল, কিন্তু মাত্র এই কয়েকদিনের দূরত্বে কিভাবে আপনাকে ভুলতে বসলাম আমি নিখিল ভাই? ওর অবচেতন মস্তিষ্ক পাল্টা প্রশ্ন করল, ভালোবাসলে কি ভোলা যায়? অরু চুমকে গিয়ে বিড়বিড় করল, তার মানে কি আমি তাকে ভালোবাসি না? না না, কি ভাবছি এসব? ভুলভাল চিন্তাতে দূরে ঠেলে দিয়ে নতুন ভাবনা সংযোজন করল ও। যে করেই হোক নিখিল ভাইকে খুঁজে বের করব আমি, কিন্তু কিভাবে? তখনই চোখ গেল বেডসাইড টেবিলে অযত্নে পড়ে থাকা মুঠোফোনটার দিকে, যেটা গত দুদিন ধরে বন্ধই পড়ে আছে। অরু এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নিল। মনে মনে ভাবল, এটাকে চার্জ দিয়ে লাভ নেই, কারণ ওর কাছে সিম কার্ড নেই। তাহলে এবার কি হবে? অরু পা দুলিয়ে খাটে গিয়ে বসে পড়ল। তারপর ভাবতে ভাবতে অনমনে বলল, আমাকে ধাপে ধাপে এগোতে হবে। সবার আগে নিখিল ভাইয়ের ভার্সিটি খুঁজে বের করতে হবে, আর সেটা জানতে হলে তিথিকে কল করতে হবে। একমাত্র ওই জানবে নিখিল ভাই কোন ভার্সিটিতে হায়ার স্টাডিজের জন্য এসছে। তারপর অ্যাড্রেস নিয়ে সোজা নিখিল ভাইয়ের মুখোমুখি। কথাটা ভেবেই লজ্জায় নিজের মুখে দুহাত চেপে মুচকি হাসে অরু। অরু আবারও ভাবনায় পড়ল, কিন্তু তিথির সাথে যোগাযোগ করার উপায় কি? বুদ্ধিদীপ্তদের মতো চোখ জোড়া বড় করে অরু নিজেকেই বলল, আইডিয়া! এত বড় বাড়িতে নিশ্চয়ই একটা ল্যান্ডলাইন থাকবে। হ্যাঁ, থাকবেই, শুধু খুঁজে বের করতে হবে। নিজেকেই নিজে আশ্বাস দিল ও। তারপর আর দেরি না করে তৎক্ষণাৎ ডায়েরির পাতা থেকে তিথির নম্বর টুকে রাখা পৃষ্ঠাটা ছিঁড়ে নিচের দিকে ছুট লাগাল নতুন কোনো সুযোগের আশায়। বেখেয়ালি অরু এক প্রকার নাচতে নাচতেই নিচে নেমে এলো। তবে শেষ সিঁড়িটা পেরোতেই ওর পায়ের উদ্যম গতি থেমে গেল। সেই সাথে হাস্যোজ্জ্বল মুখটাও চুপসে গিয়ে থমথমে দৃশ্য ধারণ করল। অন্ধকার হলরুমে কালকের মতোই ডিভানে বসে টি টেবিলের উপর দুপা তুলে বাইক রাইডিং ভিডিও গেম খেলছে কীর্তিক। ওরও মনে মনে বিরক্ত হল। এত বড় হয়েও সারাদিন ভিডিও গেম খেলে এই লোক। আশ্চর্য, অফিস টফিস নেই নাকি? আবার হতেও পারে কোটিপতি বংশের একমাত্র উত্তরাধিকারী মিস্টার কুম্ভকর্ণ। নিজের মনের কথায় নিজেই ঠোঁট টিপে হেসে ওঠে অরু। সঙ্গে সঙ্গে মনিটরের গেমটা পজ হয়ে যায়। কীর্তিক ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর গম্ভীর স্বরে বলল, হোয়াট হ্যাপেন্ড? এভাবে হাসছিস কেন? আমি বয়সে তোর থেকে ঠিক কত বছরের বড় তুই জানিস? অরুর হাসি থেমে যায়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার সাথে নিস্তব্ধ পরিবেশ। কেবল মনিটর থেকে আসা মৃদু আলো ছাড়া আর কোনো আলোই জ্বলছে না হলরুমে। জানালা থেকে শুরু করে কাঁচের দেওয়ালের পর্দাটা পর্যন্ত টেনে দেওয়া। এমন পরিবেশে কীর্তিকের রাগী আওয়াজ বেশ ভয়ঙ্করই ঠেকল অরুর কানে। আর এই মুহূর্তে কীর্তিক যে ওর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে, ব্যাপারটা ভয়ের ওপর যা থাকে সেখানে গিয়ে পৌঁছেছে। অরু এই নীরবতা ভাঙতে চাইল, তাই তো নিস্তব্ধতা কাটিয়ে ঋণঋণে আওয়াজে বলল, আপনার অফিস নেই? কীর্তিক নিরুদ্বেগ গলায় পাল্টা প্রশ্ন করল, কোন অফিস? অরু অবাক হয়ে বিশ্লেষণ করতে করতে বলল, এমা কি বলছেন? আপনাদের কোম্পানি জেকে গ্রুপ? ওয়েট, জেকে? তার মানে কোম্পানিটা আপনার নামে? আর কালকে ওই ভাইয়াটা আপনাকেই ডাকছিল, জায়ান কীর্তিককে ছোট করে জেকে। আঙুল নাড়িয়ে নাড়িয়ে অরুর করা বিশ্লেষণ কীর্তিক শুনেছে কি শুনেনি কে জানে। ও আবারও মনিটরে নজর দিয়ে বলল, আমার সামনে একদম হাসবি না তুই,
তোর হাসিটা বিশ্রী লাগে আমার। আর ওটা আমার নয়, তোর মায়ের অফিস, আর না ওখানে আমি বসি। তুই চাইলে অবশ্য বসতে পারিস। অরু মনে মনে ভড়কায়, কি বলে এই লোক? আমি কেবল কলেজ পাশ করে অ্যাডমিশন নিলাম, উনি কি ঠাট্টা করছেন? মানুষ এত সিরিয়াস ফেস নিয়েও ঠাট্টা করতে পারে? অদ্ভুত। অরু আর ঘাটায় না কীর্তিককে। বেশি ঘাটালে হুট করে কি জানি কি অপমান করে বসে তার ইয়ত্তা নেই। তাই অরু কথা ঘুরিয়ে বলল, বলছি যে লাইটটা জ্বালাতাম, একটু কাজ ছিল। কীর্তিক সচকিত ও কঠিন কণ্ঠে জবাব দিল, নো। অরু দমে না গিয়ে জিজ্ঞেস করল, কিন্তু কেন? কীর্তিক অন্ধকারে স্থির দৃষ্টি রেখে বলল, আমার অন্ধকার ভালো লাগে, তাই যা করার এই অবস্থাতেই করে যা। হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো অরুর বুক চিরে। কৃত্তিক বলেছে মানে সে কথা এক চুলো নড়বে না। তাই অন্ধকার হাতড়ে ল্যান্ডফোনের সামনে গিয়ে সাফেদ কার্পেট বিছানো মেঝেতে বসে পড়ল অরু। কাগজ থেকে খুব সাবধানে নাম্বারটা টুকে কল লাগালো তিথির নাম্বারে। কয়েকবার রিং পড়তেই কল ধরেছে তিথি। বাংলাদেশে তখন রাত 10টা কি 11টা। তবুও কথা শুনে মনে হচ্ছে ঘুমে কাতরাচ্ছে তিথি। অরু উত্তেজিত এবং কিছুটা নার্ভাস গলায় বলল, তিথি, আমি অরু বলছি, কেমন আছিস? তিথি চমকায়। একে তো বিদেশি নাম্বার, তার উপর দেশে থাকতেই সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল অরু। এখন হুট করেই আবার কেন কল দিল? তিথি কিছু বলবে তার আগেই অরু বলে উঠল, তিথি, আমার তোর সাথে অনেক কথা আছে, সব খুলে বলবো তোকে। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দে, নিখিল ভাই কোন ইউনিভার্সিটিতে পড়ার জন্য ইউএসএ এসেছে? তিথি ওপাশ থেকে কি বলল সেটা শোনা না গেলেও আপাতত মনিটরে এতক্ষণ ধরে নির্দ্বিধায় চলতে থাকা বাইকটা ব্রেক ফেল করে বিধ্বস্ত হয়ে পড়ে আছে। পর্দায় বড় বড় অক্ষরে লেখা উঠেছে, গেম ওভার। কেন যেন হুট করে ফুঁপিয়ে কেঁদে উঠল অরু। ও কাঁদতে কাঁদতে অসহায়ের মতো বলল, তিথি, তুই কি ড্রাঙ্ক? এভাবে কেন কথা বলছিস? তুই কি কোনো বাজে ছেলেদের পাল্লায় পড়েছিস? বল না। ওপাশ থেকে টলতে টলতে তিথি কর্কশ্বরে বলল, বেশ করেছি বলেছি। তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না। আমাদের ফ্রেন্ডশিপটাকে কোনো কালেই গুরুত্ব দিসনি তুই। উল্টে সব সময় আমাকে আর নীলিমাকে ইউজ করে গেছিস। এটা বল, ওটা বল, এটা জানা, সেটা জানা। কেন রে? আমি কি তোর চাকর? তোর ইনফরমেশন কালেক্ট করাই কি আমার কাজ? তার উপর সবসময় এমন ভাব করে এসেছিস যেন তুইই পারফেক্ট, তুই কৃত্তিক কুঞ্জের মালকিন, আর আমরা কি লেম? অরু স্তম্ভিত হয়ে ভাঙা গলায় প্রশ্ন করল, কি বলছিস এসব তিথি? তোর মাথা ঠিক আছে? তিথি তাচ্ছিল্যের সাথে হেসে আবারও বলল, আরে তুই তো আসলেই কচুরিপানা রে। আমার মাথা ঠিক আছে কি নেই সেটা জিজ্ঞেস করার তুই কে? আমি তো এই ভেবে তোকে বন্ধু বানিয়েছিলাম যে তুই অত বড় বাড়ির মেয়ে, পুরান ঢাকার নামকরা রিয়েল এস্টেট ফ্যামিলি বিজনেস তোদের। ও মাই গড! কিন্তু তুই তো আসলে ও বাড়ির কেউই নস, আশ্রিতা মাত্র। তোদের জন্য ওই বাড়ির একমাত্র ছেলে জায়ান কৃত্তিক চৌধুরী নিজ বাড়িতে পা রাখে না পর্যন্ত। তাহলে ভাব তোরা কত নীচ। আর তোর সাহস দেখে তো আমি রীতিমতো অবাক হচ্ছি, তুই কিনা নিখিল ভাইয়ের খোঁজ করছিস। তুই জানিস নিখিল ভাই কত বড় সায়েন্টিস্ট হবে? তুই তার নখের যোগ্যতাও রাখিস না অরু। তাই তোর ভালোর জন্যই বলছি, ওনার বউ হওয়ার যে দিবাস্বপ্নটা দেখছিস না, সেটা এবার বন্ধ কর। আর যাই হোক, নিখিল ভাইয়ের মতো হাই স্ট্যাটাসের ছেলে অন্তত তোকে বিয়ে করবে না। অরু চোখ দুটো বন্ধ করে সমস্তটা শুনে গেল। এই ভয়টাই তো পেয়ে এসছিল এতগুলো বছর ধরে। আজ এত দূরে এসেও সেই ভয় থেকে পালাতে পারল না ও। ঠিকই মুখোমুখি হয়ে গেল তিক্ততায় পরিপূর্ণ কিছু চরম সত্যের। নিস্তব্ধ শুনশান হলরুমে অরুর ফোপানির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। অরু কান্না ভেজা গলায় আরও একবার তিথিকে অনুরোধ করল, প্লিজ তিথি, তুই আমাকে যা খুশি বল, আমি শুনব। শুধু নিখিল ভাইয়ের ভার্সিটির নামটা বল প্লিজ। তুই না বললে আমি আর কোনো দিনও নিখিল ভাইকে খুঁজে পাব না। রিডিকুলাস। ওপাশ থেকে এটুকু শোনা গেল, তারপর শুধু কল কেটে যাওয়ার পিক পিক আওয়াজ। অরুর কি হলো কে জানে, আশেপাশে কে আছে কে নেই কোনো কিছুর তোয়াক্কা না করে কল কাটতেই হুঁ আওয়াজ করে কেঁদে উঠল। হয়তো নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে এই তিরস্কারটা মোটেই হজম করতে পারেনি। আধারে ঢাকা বদ্ধ ঘরে সেই কান্নার আওয়াজ বড়ই ব্যথাতুর শোনাল। লম্বা সিল্কি চুলগুলো পুরো মেঝে জুড়ে ছড়িয়ে আছে। দুহাত মেঝেতে রেখে তাতে নিজের ভর ছেড়ে দিয়ে অনর্গল কাঁদছে অরু। কান্নার তোপে শরীরটা বারবার ঝাঁকি দিয়ে উঠছে।
সেই তালে তালে মৃদু রিনঝিন শব্দ করছে পায়ে আটকে থাকা নূপুর জোড়া। পেছন থেকে ওর কালো মেঘের মতো ঘন চুল দেখে যে কেউ বলবে ডিজনি প্রিন্সেস রাপানজেল তার সবচেয়ে দুঃখের সময় পার করছে। কিন্তু সবার দৃষ্টিভঙ্গি এক নয়, ধ্যান ধারণাও এক নয়। কারোর ক্ষেত্রে হৃদয়টা হয় বরফের মতোই নির্জীব আর অনুভূতিহীন। সামান্য কান্নাকাটি দিয়ে সেই বরফ গলানো দুষ্কর। যেমন এই অরুর কান্নাকাটিও পাশের ডিভানে বসে থাকা কীর্তিকের হৃদয়ে ছুঁতে পারল না। ও হুট করেই একটা অদ্ভুত কাজ করে বসল। নিজের জায়গা ছেড়ে উঠে এসে অরুর হাতে হ্যাচকা টান মেরে ওকে জোর করে দাঁড় করিয়ে দিল। তারপর ওই হাত ধরেই টানতে টানতে দরজার বাইরে বের করে দিয়ে কর্কশ গলায় বলল, আউট। অরু কিছু বুঝে ওঠার আগেই শব্দটা উচ্চারণ করে ধাপ করে দরজা আটকে দিল কীর্তিক। তারপর ভেতরে গিয়ে মেঝেতে পড়ে থাকা কাগজের টুকরোটা তুলে হাত মুষ্টিবদ্ধ করল। পকেট হাতরে ফোন বের করল, কাউকে কল লাগাল। কীর্তিক ফোনে কঠোর স্বরে বলল, আমি একটা নাম্বার ফরওয়ার্ড করেছি তোকে, এর A to Z সব ইনফরমেশন চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাইরে অ্যালো পাথারি ঠান্ডা হাওয়া বইছে। শুধু ঠান্ডা বললে ভুল হবে, মারাত্মক ঠান্ডা। আকাশটাও মেঘাচ্ছন্ন, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এত ঠান্ডা সয়ে অভ্যাস নেই অরুর, তার উপর ওর পরনে কোনো শীতের কাপড়ও নেই। এক কথায় জান যায় যায় অবস্থা। অরু একটু সময় নিয়ে নিজের কান্নাকাটি থামালো, তারপর দুহাত দিয়ে সজোরে দরজা ধাক্কাতে লাগল। কীর্তিক বয়সে অরুর চেয়ে অনেক বড়, তার ওপর ওদের সম্পর্কটা এতটাও সহজ নয়, তাই কখনোই কীর্তিককে কিছু বলেনি বা ডাকেনি অরু। কিন্তু এই মুহূর্তে একটু দ্বিধা নিয়েই ডাকতে শুরু করল। অরু ভাঙ্গা গলায় কাতর হয়ে ডাকল, ভাইয়া, কীর্তিক ভাইয়া, দরজা খুলুন না, আমি ঠান্ডায় জমে যাচ্ছি তো ভাইয়া। ওপাশ থেকে কোনো রূপ প্রতিক্রিয়া এলো না। এভাবে ঠিক কতক্ষণ ডেকেছে মনে নেই অরুর। ডাকতে ডাকতে এক পর্যায়ে দরজার সামনেই ক্লান্ত হয়ে বসে পড়ে ঠান্ডায় নীল হয়ে যাওয়া অসহায় অরু। হাইওয়ে ধরে এগোলে রাস্তার একপাশে পেট্রোল পাম্প আর অন্য পাশে ম্যাকডোনাল্ডসের বিশাল ক্যাফেটেরিয়া। এই ছোট্ট শহরটা বেশ নীরব, তার চেয়েও নীরব এই স্টেটটা। যে কয়েকটা ফ্যামিলি আছে তারাও বৃদ্ধ বৃদ্ধা, নয়তো কীর্তিকের মতো একঘেয়ে। মোদ্দা কথা, যারা কোলাহলমুক্ত নিরবিচ্ছিন্ন জীবন পছন্দ করে তারাই এই স্টেটে থাকে, নয়তো স্যান ফ্রান্সিসকো থেকে এতটা দূরে এমন নির্জন পরিবেশে সারাদিন কাটিয়ে দেবার মতো অযথা সময় কারোরই নেই। দুপুরবেলা হওয়াতে ক্যাফেটেরিয়ায় বেশ কিছু মানুষ আছে। তারা যে যার মতো ছাদ গোলকেবিলে বসে একটু একটু কফির সিপ নিচ্ছে আর গল্প করছে। লাল সাদা লোগোর একটা গোল টেবিলে প্রত্যয়ও বসে আছে। মাত্রই একটা গরম কফি শেষ করল সে। এখন একটু নিকোটিনের ধোঁয়া ছাড়ার জন্য মনটা নিষ্পিস করছে, তাই ঠোঁটের কোণে সিগারেট নিয়ে বাঁ হাত দিয়ে দিয়াশলাই জ্বালানোর চেষ্টায় আছেও। তখনই ম্যাকডোনাল্ডসের লোগো সম্বলিত টি শার্ট পরিহিত একটা ব্রাউন স্কিন টোনের মেয়ে এসে ওর সামনে দাঁড়াল। ঠোঁটের ভাঁজে একগাল হাসি টেনে বলল, সরি স্যার, স্মোকিং ইজ নট অ্যালাউড। প্রত্যয় মাথা তুলে একবার চাইল। একদম হুট করে চোখে চোখ রাখল, অতঃপর হারিয়ে গেল। মেয়েটা সাদা ফ্যাটফাটে চামড়ার নয়, বরং দুধে আলতা রঙের মায়া ভরা চেহারা তার। প্রশস্ত হাসিতে স্নিগ্ধতা যেন উপচে পড়ছে ওর। ডাগর ডাগর চোখে কোনো কৃত্রিম সৌন্দর্য নেই। চোখের নিচের সূক্ষ্ম ডার্ক সার্কেলটাও তার সৌন্দর্যের সামিল। প্রচণ্ড ঠান্ডায় ক্যালিফোর্নিয়ার মানুষের যখন দিনাতিপাত করাই দুষ্কর, ঠিক তখনই প্রত্যয় আবিষ্কার করল এক অজানা উষ্ণতায় ছেয়ে যাচ্ছে ওর হৃদয়ের কানায় কানায়। নিষ্প্রভ তাকিয়ে থাকতে থাকতে ঠান্ডা হাওয়ায় ওর চোখের কোণে জল জমে গিয়েছে। তাও মনে হচ্ছে এটা শীত নয়, বসন্ত। এটা বরফ গলা হাওয়া নয়, বরং বাসন্তিক মন মাতানো হাওয়া। লোকটা এক ধ্যানে তাকিয়ে থাকা দেখে এবার একটু ইতস্তত হয়ে হাত নাড়ল অনু কৌতূহলপূর্ণ স্বরে ডাকল, হ্যালো স্যার। প্রত্যয় ধ্যান ভেঙে যায়। ও তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে সিগারেটটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। অনু মুখে এক চিলটে সুশ্রী হাসি ঝুলিয়ে রেখে বলল, থ্যাংক ইউ স্যার। অনু চলে যায় অন্য কাস্টমারদের কাছে। প্রত্যয় বলতে চাইল, তুমি এমন করে আর কারো সামনে হেসো না অপরিচিতা। তোমার এই মনোমুগ্ধকর হাসিটা আমি কেবল একাই উপভোগ করতে চাই। কিন্তু ও পারল না। তার আগেই অন্য পাশ থেকে তর্কাতর্কির আওয়াজ ভেসে এলো। প্রত্যয় খেয়াল করল অনুকে কিছু বলছে ওরা। ভারী শরীরের গুন্ডা মতো একটা সাদা চামড়ার লোক, দেখেই মনে হচ্ছে টাল হয়ে আছে। স্মোকিং না করতে বলায় লোকটা ভীষণ চটে গিয়েছে অনুর ওপর। অযথা ইংরেজিতে গালাগাল করছে। এক কথায় দু কথায় সব মানুষ জড়ো হয়ে গিয়েছে ওদের কাছে।
ক্যাফেতে এই মুহূর্তে অনু আর ওর শিফটমেট ডেইজি ছাড়া কর্তৃপক্ষের কেউ নেই। তার উপর অনু দুদিন হলো জয়েন করেছে মাত্র, কিভাবে কি সামলাবে কিছুই বুঝে উঠতে পারছে না ও। এক পর্যায়ে লোকটা রেগেমেগে গরম কফির মগটা ছুঁড়ে মারে অনুর দিকে। অকস্মাৎ ঘটনায় চোখজোড়া খিঁচিয়ে বন্ধ করে নিল অনু। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে প্রায় 30 সেকেন্ড অতিবাহিত হয়ে যায়। শরীরের চামড়ায় গরম বা বিভৎস কোনো কিছুই অনুভব করতে পারল না অনু। ব্যাপারটা কি হলো বুঝে উঠতে না পেরে ভয়ে ভয়ে চোখ খুলে অনু। দেখতে পায় একটু আগের সিলভার কালার শার্ট পরিহিত সেই লোকটা ওকে নিজের বাহুতে আড়াল করে চোখ মুখ খিঁচিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে কফিটা কি ওনার শরীরে পড়ল? হায় হায়! অনু ব্যস্ত হয়ে কিছু বলতে যাবে, তার আগেই লোকটা ওর দিকে এক রাশ মায়ার চোখে তাকিয়ে বলল, আর ইউ ওকে? রিমঝিম বৃষ্টি আর বাজ পড়ার ভয়ানক শব্দ কানে আসতেই ঘুম ছুটে গেল কীর্তিকের। হাত দিয়ে নিজের চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে উঠে বসল ও। ঘড়িতে তখন বিকেল 4টে। তখন অরুকে বাইরে রেখে এসে কাউচে শুয়েই কখন যে ঘুমিয়ে গিয়েছিল টের পায়নিও। অরু? কথাটা মাথায় আসতেই নিজের চুল নিজেই খামচে ধরল কীর্তিক। সে আতঙ্কিত স্বরে বিড়বিড় করে বলল, ও নো, মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। মেয়েটা ঠিক আছে তো? এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে গিয়ে দরজা খুলে দিল কীর্তিক। দেখল দরজার সামনেই 2 হাঁটুতে মুখ গুজে কুঁকড়ে বসে আছে অরু। চেতনা আছে কি নেই বোঝা যাচ্ছে না। বিদ্যুৎ গতিতে থরথর করে কাঁপছে ওর ছোট্ট শরীরটা। সেই সাথে জোর তালে নিঃশ্বাস ফেলছে। দেখে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। মাত্রাতিরিক্ত ঠান্ডায় ফ্যাকাশে নীল বর্ণ ধারণ করেছে পুরো শরীর। অরুরে অবস্থা দেখে আড়ালে দীর্ঘশ্বাস ত্যাগ করল কীর্তিক। তারপর আলগোছে বাচ্চাদের মতোই করে নেতিয়ে পড়া অরুকে দুহাতে তুলে নিল নিজের কোলে। ওর শরীর স্পর্শ করতেই চমকে ওঠে কীর্তিক। বরফের মতোই ঠান্ডা হয়ে আছে শরীর। আর একটু দেরি করে দরজা খুললে কি হতো কে জানে। একটানা 7 দিন তীব্র জ্বরের দাপদাহ আর সর্দি কাশির মতো বিদঘুটে অসুস্থতায় ভুগে তবেই সেদিন সারা বেলা বাইরে থাকার পাট চোকালো অরু। এখন জ্বর নেই মোটেই। গত কয়েকদিনের থেকে আজ শরীরটাও বেশ হালকা লাগছে। তবে খুসখুসে কাশিটা যেন পিছুই ছাড়ছে না। দিনের বেলা যেমন তেমন রয়ে হয়, কিন্তু রাত হলে যেন কাশির 14 গোষ্ঠী এসে ওর ঘুম হারাম করে দেয়। সাধে কি আর অরু এটাকে বিদঘুটে রোগ বলে? আজ মনে হচ্ছে এক ফালি রোদ উঠেছে পূর্বাকাশে। অরু উঠে গিয়ে জানালার পর্দা সমেত কাঁচ সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা হাওয়া নাক চিরে ভেতরে প্রবেশ করল ওর। রোদের তাপ যতটা মনে হচ্ছিল ততটাও গাঢ় না। মুখ ভার করে আবারও জানালার কাঁচ টেনে দিল অরু। মনে মনে ভাবল, এই ঠান্ডা বাতাস লেগে যদি আবারও জ্বরটা ফিরে আসে তাহলে আপা নির্ঘাত মেরে আলুর দম বানিয়ে দেবে। তবে পর্দাটা আর টানল না। রুমের কোণ থেকে একটা বার স্টুল টেনে নিয়ে গালে হাত দিয়ে জানালার মুখোমুখি বসে পড়ল। প্রকৃতির অবহমান উত্থান পতন দেখতে দেখতে যখন ভাবলেশহীন হয়ে পড়ে অষ্টাদশীর উদাসীন মন, তখনই রুমের বাইরে দরজায় টকটক আওয়াজ তুলল সেই সুদর্শন যুবক। অরু তৎক্ষণাৎ পেছনে ঘুরল। দেখল পুরো ফর্মাল ড্রেস আপে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে কীর্তিক। চুলগুলো আজ এলোমেলো নয়, বরং হেয়ার জেল দিয়ে পরিপাটি করা। সফেদ শার্টের ওপর নেভি ব্লু কোটি আর গ্রে রঙের রিস্টওয়াচে তাকে অসম্ভব মানিয়েছে। অবশ্য এটা নতুন কিছু নয়। প্রথম 2 দিন বাড়িতে সারাক্ষণ গেম খেলে কাটালেও গত 1 সপ্তাহ ধরে প্রতিদিন রেডি হয়ে কোথাও যায় কীর্তিক। অরু জানে না ও কোথায় যায়, আর জানতেও চায় না, কারণ অরুর চোখে কীর্তিক একজন নির্দয় মানব। কতটা অমানুষ হলে একজনকে এমন প্রতিকূল আবহাওয়ায় ঘর থেকে বের করে দিয়ে ঘুমিয়ে যেতে পারে মানুষ? ভেবে পায় না অরু, আর না কীর্তিকের কাছে এর কোনো জলাব আছে। এই লোক বেপরোয়া স্বভাবের জানত অরু, তাই বলে এতটা, তাও বিনা কারণে। এখনও সেসব কথা ভাবলে মাথাটা জ্বলন্ত লাভায় টকবক করে ওঠে অরুর। দ্বিতীয়বারের মতো কীর্তিকের দরজায় টোকা দেওয়ার আওয়াজ পেয়ে সম্মোহন ফিরে পেল অরু। তবে কোনো কথা না বলে শুধু জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করল কীর্তিকের দিকে। জবাবে পকেটে হাত গুজে রেখে একটানা কয়েক মিনিট নিষ্পনক তাকিয়ে রইল কীর্তিকও। কীর্তিকের চোখ নিষ্প্রাণ, তবে তাকালে মনে হয় এক গভীর বিষাদ মাখা কথার রাজ্য। এ চোখে বেশিক্ষণ তাকিয়ে যায় না, অরুও পারল না। চোখ নামিয়ে সংশয় বোধ করল। তারপর বাধ্য হয়ে জিজ্ঞেস করল, কিছু বলবেন? অবসেশন
মানে ঘোর? হ্যাঁ, ওটাই। তুই আমার প্রতি অবসেসড, অর্ণব, আর কিছু নয়। অযথা নিজের মূল্যবান সময় নষ্ট করিস না। আমার জীবনটা পদ্মপাতার জলের মতোই। আজ আছি, কাল নেই। দেখা গেল নিজ বাবার হাতেই। বাক্যটুকু আর শেষ করতে পারল না এলিসা। তার আগেই ফোনের ওপাশ থেকে কড়া গলায় শাসিয়ে উঠল অর্ণব। অর্ণব রুষ্টস্বরে বাধা দিয়ে বলল, চুপ করবি এলিসা? এই এক বাসি গল্প শুনিয়ে শুনিয়ে আর কতদিন দূরে সরিয়ে রাখবি আমাকে? এলিসা নিস্পৃহ কণ্ঠে বলল, যেদিন নিজ চোখে দেখবি সেদিন বুঝবি আমি কোনো বাসি কিংবা বেহুদা কথা বলছি না। অর্ণব দৃঢ়তার সাথে বলল, যেদিন দেখব সেদিন তুই একা থাকবি না, আমরা তিনজনই তোর সাথেই থাকব। নিজেকে এতটা হেল্পলেস ভাবার কিছুই নেই। এলিসা দীর্ঘশ্বাস ফেলে প্রশ্ন করল, আমার জন্যে তোরা কেন বিপদে পড়তে যাবি? অর্ণব শীতল কণ্ঠে পাল্টা প্রশ্ন করল, তুই আর আমরা কি আলাদা বল? এলিসা জবাব দেয় না। এই অর্ণবটাকে বুঝিয়ে বুঝিয়ে হয়রান ও নিজেই। কাজের কথা বলতে গেলেও ঘুরিয়ে ফিরিয়ে প্রেম টপিকে চলে আসে। আশ্চর্য! কিন্তু অর্ণবই বা কী করবে? ভালোবাসা তো আর পরিস্থিতি বুঝতে চায় না, আর না মানতে চায় কোনো বাধা। নইলে এলিসার মতো নাম করা পোকার প্লেয়ারকেই কেন ভালোবাসতে গেল ও? দুনিয়াতে আর কি কোনো ভালো মেয়ে ছিল না? একটা দীর্ঘশ্বাস ছেড়ে এলিসা শুধল। এখন কোথায় আছিস? অর্ণব ড্রাইভ করতে করতে বলল, গাড়িতে। আজকে ইউএসএ ফিরলাম। এর মধ্যে কীর্তিক আবার কারো ডিটেলস চাইছে, ওটা বের করে দিয়ে এখন বাসায় যাচ্ছি। তোদের জন্য আমার ডিটেকটিভ এজেন্সির জবটা আর বৈধ থাকল না। এলিসা বিদ্রুপের স্বরে বলল, দ্য গ্রেট হ্যাকার অর্ণব সায়ন্ত যদি বেস্ট ফ্রেন্ড হয়, তাহলে ফ্রেন্ড উইথ বেনিফিট কে না চায় বল? অর্ণব উচ্ছ্বসিত গলায় প্রস্তাব দিল, চল না, আজ সিনেমা হলে গিয়ে ফ্রেন্ড উইথ বেনিফিট মুভিটা দেখে আসি। শুধু তুই আর আমি, হেব্বি রোম্যান্টিক মুভি। আমি 10 বারেরও বেশি দেখেছি। এলিসা বিরক্ত হয়ে বলল, তুই একটা নষ্ট। বিরক্ত হয়ে কল কেটে দিল এলিসা। এই ছেলে সারাক্ষণ মাখো মাখো ভাব। কি করে এত নামকরা হ্যাকার হলো ও? তৎক্ষণাৎ ভাবনার সুতোয় টান পড়ল ওর। অযাচিত মন বলল, ওয়েট, কীর্তিক কার ডিটেলস চাইল অর্ণবের কাছে? নতুন করে আবার কার সাথে ঝামেলা পাকাতে চাইছে ও? ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা 7টা। কৃত্তিক মাত্রই বাড়িতে এসেছে। বেশভূষা দেখে মনে হচ্ছে বাইক রাইডিংয়ে গিয়েছিল সে। পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে হলরুমের মাঝখানে পা রাখতেই ওর গতি থমকে গেল। ভেতরে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ল এক অজানা মাদকতা। সেখানেই কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এগিয়ে এলো একদম কোণের কাউচটার দিকে। ঘাড়টা সামান্য কাত করে মুখে একটা বাঁকা হাসি ঝুলিয়ে রেখে দেখতে লাগল ঘুমন্ত মেয়েটাকে। এই মেয়েটা ওর চেনা, খুব চেনা। যেখানে মেয়েদের প্রতি তীব্র অনীহা ওর, সেখানেই হাঁটুর বয়সী মেয়েটার প্রতি অদম্য আসক্তি। অথচ এই অনুভূতিগুলোকে কত বছর ধরে অস্বীকার করে যাচ্ছে ও। খুবই সন্নিকটে একজনের উপস্থিতি স্পষ্ট, অথচ তখনও হলরুমের নরম গদিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে অরু। গভীর ঘুমে তলিয়ে থাকায় জামাকাপড়েরও ঠিক নেই। প্লাজো টি শার্ট দুটোই জায়গা থেকে সরে গিয়ে শরীরের অর্ধেকাংশ উন্মুক্ত। হলরুমে জ্বালিয়ে রাখা ফকফকে সাদা আলোয় সেসব কিছুই কৃত্তিকের চোখে দৃশ্যমান। ও না চাইতেও এক ঝলক পা থেকে মাথা অবধি পরখ করল অরুকে। হুট করেই কেমন ঘোর লেগে এলো দু চোখে। নেশাগ্রস্তদের মতোই চোখ দুটো ঝাপসা লাগছে ওর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বারবার জিভ দিয়ে শুকনো অধর ভিজিয়ে নিচ্ছে। চোখের সামনে শুয়ে থাকা অরুর লতানো নারীদেহের ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে কৃত্তিকের চোখে। বয়সের তারতম্য, সম্পর্কের জটিলতা সবকিছু কয়েক মুহূর্তের জন্য ভুলে বসেছে দ্য গ্রেট পার্সোনালিটি খ্যাত জায়ান কীর্তিক চৌধুরী। মেয়ে মানুষে নাকি তার অ্যালার্জি। ভার্সিটির টিচার থেকে স্টুডেন্ট সবাই তো এটাই জানে। কিন্তু এখন এই মুহূর্তে এমন কেন হচ্ছে? 8 বছর আগে তৈরি হওয়া প্রণয়াশক্তি কেনই বা হুট করে মাথা চাড়া দিয়ে উঠছে? তাহলে কি কৃত্তিক অরুকে নয়, বরং নিজ অনুভূতিকে ঘৃণা করে? সৎ মায়ের মেয়ের প্রতি এতটা দুর্বলতা কোনো সমাজই মেনে নেবে না। বাঙালি সমাজ তো একদমই নয়। তাই তো নিজে বাঙালি হয়েও বাঙালিদের প্রতি এত রাগ ওর। ভালোবাসায় আবার সমাজ কিসের? ধর্মে যার প্রাধান্য আছে, সমাজে তার স্বীকৃতি নেই কেন? ভেবে পায় না কৃত্তিক। এই মুহূর্তে ভাবতেও চায় না কোনো কিছু। ওর চোখে পৃথিবী এখানেই থমকে গিয়েছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে অরুর শিউরে বসে পড়ল কৃত্তিক।
ফ্লোরে এলোমেলো হয়ে পড়ে থাকা লম্বা চুলগুলোর দিকে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে ওর কানের কাছে এসে হিসিয়ে বলল, আবার কেন ফিরে এলি এই আধপোড়া জীবনে? বাকিটা পুড়িয়ে দিতে। তারপর একটা কপট হাসি খেলে গেল কৃত্তিকের ঠোঁটের কোণে। মুখটা আরও একটু সামনে বাড়িয়ে একই সুরে বলল, এবার যদি সত্যি তোর আসক্তি থেকে নিজেকে সামলাতে না পারি, তাহলে বিশ্বাস কর তুইও পুড়বি। আমার দহনে পোড়াবো আমি তোকে। এখন তো ছোট নেই, তাহলে তুই কেন বেঁচে যাবি? এবার আর আমি একা নই, আমরা দুজনে মিলে প্রণয়াসক্ত হব। কৃত্তিক অযাচিত ঘোরের বসে আরও কিছু বলতে যাবে, তার আগেই অরু ঘুমের তালে একটু নড়ে চড়ে উঠল। অকস্মাৎ সম্বিত ফিরে পেল কৃত্তিক। কি করছিল এটা? সঙ্গে সঙ্গে অরুর দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলল। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ওয়ার্ড্রোব থেকে একটা লম্বা চাদর বের করে ছুঁড়ে মারল অরুর উন্মুক্ত গায়ে। এমনভাবে দূর থেকে ছুঁড়ল যেন অরুর শরীরে কোনো নোংরা লেগে আছে। গায়ে চাদর জাতীয় কিছুর উপস্থিতি টের পেয়ে সেটাকে ভালোমতো গায়ে পেঁচিয়ে উন্নপাশ হয়ে শুয়ে পড়ল অরু। সরু জায়গা হওয়ায় পাশ ঘুরতেই কাঁচের টি টেবিল থেকে ছোট্ট বাইকের শোপিসটা পড়ে যাচ্ছিল মেঝেতে। তৎক্ষণাৎ সেটাকে ক্যাচ করে নিল কৃত্তিক। বাইকে বসা হেলমেট পরা 1.5 ইঞ্চি সাইজের পুতুলটাকে চোখ পাকিয়ে হিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু মেক আ সাউন্ড। সেই সন্ধ্যায় গতর ডুবে যাওয়া নরম সোফাতেই ঘুমিয়ে কাটিয়ে দেয় অরু। যখন ঘুম ভাঙে তখন রাত 9:35। চারদিকে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়া ভেঙে উঠে বসতেই সেদিনের মতো বিশাল মনিটরের এক ফালি তীক্ষ্ণ আলো এসে চোখে লাগে অরুর। সেই আলোতে কীর্তিকের উপস্থিতি স্পষ্ট। কানের উপর কানপট্টির ন্যায় বড় বড় হেডফোন লাগিয়ে নির্দ্বিধায় গেমিং রিমোট কন্ট্রোলটায় হাত নাড়িয়ে যাচ্ছে সে। পরনে বাইকারদের মতো ব্ল্যাক লেদার জ্যাকেট, যার সামনের দিকের চেনটা পুরোপুরি খুলে ঘাড় থেকে খানিকটা নামানো, যার দরুন ভেতরে পরিহিত কালো স্যান্ডো গেঞ্জিটাও দৃশ্যমান। তার ওপর শরীরচর্চা করে কৃত্রিম উপায়ে বানানো অ্যাবসগুলোকে এইটুকুনি স্কিনি স্যান্ডো গেঞ্জি আড়াল করতে পারছে না মোটেই। অন্ধকারে বসে বসে আর চোখে এসবই দেখছিল অরু। ঠিক তখনই রুমের লাইট জ্বলে সবকিছু আলোকিত হয়ে যায়। অকস্মাৎ তীক্ষ্ণ আলো চোখে পড়ায় কপাল কুঁচকে চোখ দুটো খিঁচিয়ে বন্ধ করে নিল অরু। সামনের মনিটরে ধ্যান রেখেই কীর্তিক নীরস গলায় বলল, হা করে না থেকে মুখের লালা পরিষ্কার কর। চোখ বড় বড় করে কীর্তিকের মুখের দিকে তাকালো অরু। আগের মতোই ভাবলে সইন মুখশ্রী। তবে অরু আর ভাবলে সইন হয়ে বসে থাকতে পারল না হঠাৎ এরূপ পচানি খেয়ে। ভ্যাবাচাক্কা খেয়ে তৎক্ষণাৎ আলগোছে চুল বাঁধতে বাঁধতে দৌড়ে উপরে চলে গেল। তার কয়েক মুহূর্ত পরে আবারও নিচে নেমে অসহায় মুখ নিয়ে কীর্তিকের সামনে এসে দাঁড়াল অরু। কীর্তিক ভ্রুকুচকে প্রশ্ন ছুড়ল, কি সমস্যা? অরুর চোখে মুখে অসহায়ত্ব, কণ্ঠে কাদো কাদো ভাব। কোনোমতে কান্না আটকে রেখেও বলল, আপা এখনও ফেরেনি, প্রতিদিন তো সন্ধ্যায় ফিরে আসে। কীর্তিক ভাবলেশহীন জবাব দিল, তো আমি কি করব? অরু করুণ সুরে অনুরোধ করল, আপনার ফোনটা একটু দিন, আপাকে কল করব। কীর্তিক সংক্ষেপে বলল, ল্যান্ডলাইন দিয়ে কর। অরু অসহায় হয়ে বলল, নাম্বার জানি না তো। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে পকেট থেকে ফোন বের করে অরুর হাতে দিল কীর্তিক। অরু কল করল 1 বার, 2 বার, 3 বার, তাও ধরল না অনু। এত রাত হয়ে গেছে, আপা ফিরছে না, কলও ধরছে না। অযাচিত ভয়েরা যেন আষ্টপৃষ্টে জড়িয়ে ধরল অরুকে। অজস্র খারাপ চিন্তায় পেটের মধ্যে নাড়ি ভুড়ি কেমন উগরে আসতে চাইছে, কিন্তু না, সেসবের বদলে উগরে এলো কান্নারা। অনেক চেষ্টা করেও কীর্তিকের সামনে স্থির থাকতে পারল না অরু। ধপ করে মেঝেতে বসে ফুপিয়ে কেঁদে উঠল। আবার সেই একই কান্নার আওয়াজ। ওরু কি বোঝে না, কোনো এক অজানা কারণে এই আওয়াজে ভেতরটা ছিঁড়ে যায় কীর্তিকের। গলাকাটা মুরগির মতোই ছটপট করে ওঠে হৃদয়টা, ইচ্ছে করে সবকিছু ধ্বংস করে ফেলতে। ভেতরে যা হচ্ছে হোক, সেসবকে পাত্তা না দিয়ে আপাতত অরুকে রাম ধমক দিয়েই শুধালো কীর্তিক। কীর্তিক কর্কশ্বরে বলল, কি হয়েছে, ভ্যাভ্যা করছিস কেন? অরু কাঁদতে কাঁদতে জবাব দিল,
আপা কল তুলছে না। এখানে আসার পর থেকেই আপা কেমন যেন ব্যস্ত হয়ে গিয়েছে, এখন আবার কলটাও ধরছে না। কীর্তিক মুখ টিপে বিড়বিড় করে বলল, পার্ট টাইম জব করলে ব্যস্ত হবে না তো কি হবে? অরু চোখের জল মুছে জিজ্ঞেস করল, কিছু বলছেন? কীর্তিক ঝামটা দিয়ে বলল, না, তুই কান্নাকাটি অফ কর, তোর কান্নার আওয়াজ বিরক্ত লাগে। অরু ক্ষোভের সাথে পাল্টা প্রশ্ন করল, আমি কাঁদলেও আপনার বিরক্ত লাগে, হাসলেও বিরক্ত লাগে, করবটা কি আমি? কীর্তিক সংক্ষিপ্ত ও কঠোর স্বরে বলল, চুপ করে থাকবি। অরু তাই করল, চুপ হয়ে বসে রইল। এমনিতেই কীর্তিকের সামনে কেঁদে ফেলেছে, এখন ভাবতেই কেমন লজ্জা করছে ওর। ও তো এতটাও বাচ্চা স্বভাবের মেয়ে নয়, যথেষ্ট স্ট্রং। অরুর ভাবনার ছেদ ঘটল কীর্তিকের আওয়াজে। কীর্তিক যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বলল, আমি বের হয়ে আশেপাশে খুঁজে দেখছি, তুই থাক। অরু একটু একটু হেঁচকি তুলে মিনতি করল, আমিও যাব, নিয়ে যান না। ম্যাকডোনাল্ডস ক্যাফেটেরিয়ার পার্কিং লটে গাড়ি পার্ক করে আশেপাশের রাস্তায় হাঁটছে কীর্তিক আর অরু। ওভারসাইজ ডেনিমের পকেটে হাত ঢুকিয়ে গাছাড়া ভাব নিয়েই হাঁটছে কীর্তিক। দেখে মনে হচ্ছে ওর মধ্যে চিন্তার লেশমাত্র নেই। ওদিকে অরু ভেবে পাচ্ছে না, হসপিটালে না নিয়ে গিয়ে ওকে এখানে কেন নিয়ে এলো পাগল লোকটা। আপাত হসপিটালে থাকার কথা। অরু বার কয়েক জিজ্ঞেস করেছে আগ বাড়িয়ে, কিন্তু কীর্তিকের সোজাসাপটা উত্তর, আশেপাশে খোঁজ, এখানেই পেয়ে যাবি। অরু সেই তখন থেকে এদিক ওদিক হন্যে হয়ে ছুটছে। সোডিয়ামের আলোয় যত দূর চোখ যায় কোথাও কোনো মানুষ নেই। ক্যাফেটাও বন্ধ হয়ে গিয়েছে খানিকক্ষণ আগে, অথচ অনুর দেখা নেই। কীর্তিক হঠাৎ জ্ঞানী ব্যক্তিদের মতো ভাবুক হয়ে এই ছাপরি প্রশ্নটা করে বসল, আচ্ছা, তোর পেটের মাঝখানে তিলটা কি আসল? যখন ছোট ছিলি তখন তো দেখিনি। এই মুহূর্তে কীর্তিকের কথায় অরু ওর গোপন তিলকের খবর জানায় অবাক হবে নাকি আহাম্মকের মতো প্রশ্ন করায় গিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারবে ঠিক বুঝে উঠতে পারল না। যত যাই হোক, বয়সে উঠছে দ্বিগুণ বড় কীর্তিক, তবে কিছু তো কথা শোনানোই যায়। সেই উদ্দেশ্যেই ঘুরে পেছনে এগিয়ে এলো অরু। তখনই উল্টো দিক থেকে ডাক পড়ল অনুর, অরু! অরু চমকিতে পেছনে চাইল, দেখল খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিকেই এগিয়ে আসছে আপা। তার সঙ্গে লম্বা মতো একটা ভাইয়া অনুর হাত ধরে ওকে হাঁটতে সাহায্য করছে। অনুর ছোট্ট শরীরটা লোকটার শীতের কোট দিয়ে আবৃত। লোকটা কে, কি হয়, কেনই বা অনুর হাতটা শক্ত করে ধরে রেখেছে, সেসব নিয়ে এই মুহূর্তে এক বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই অরুর। ও শুধু দেখছে ওর আপা ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ভালো করে। একদিক দিয়ে কীর্তিক আর অরু এগিয়ে আসছে, অন্য দিক দিয়ে অনু আর প্রত্যয়। প্রত্যয় আর কীর্তিকের চোখে চোখে কথা আদান প্রদান হলো বোধ করি। কয়েক মুহূর্তের মধ্যে অরু ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরল অনুর। অরু উৎকণ্ঠা নিয়ে বলল, আপা, আমায় রেখে কোথায় গিয়েছিলি তুই? তোর চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই অচেনা দেশে আমার আপন বলতে কেউ নেই। অরুর কথায় কীর্তিকের মেজাজ অকস্মাৎ তেড়ে উঠল। এইটুকু সামান্য কথায় রাগ লাগার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না কীর্তিক, তবুও কয়েক মুহূর্তের জন্য চোখের রং বদলাল ওর। আবারও সেই ভয়ানক তীক্ষ্ণ চাউনি। পরক্ষণেই প্রত্যয়ের সাথে চোখাচোখি হওয়ায় আবার তা দপ করে নিভে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠিল একটা রহস্যময়ী ক্রূর হাসি, যে হাসিতে সামিল হল স্বয়ং প্রত্যয়। ওরা যে কি মনে করে হাসল সেটা কেবল ওরাই ভালো জানে। অ্যালকোহল আর ব্যথানাশকের সংমিশ্রণে তৈরি মলমটা হাঁটুর থেতলে যাওয়া ক্ষতস্থানে লাগাতেই চোখমুখ খিঁচিয়ে মৃদু আর্তনাদ করে ওঠে অনু। ব্যথা শিথিলের উদ্দেশ্যে অরু মলম লাগাতে লাগাতে ঠোঁট উঁচিয়ে সেখানটায় আলতো করে ফুঁ দিচ্ছে বারবার। অনু ব্যথার রেশ কাটিয়ে বলল, হয়েছে অলু, এইটুকুনি তো ব্যথা, আর মলম লাগাতে হবে না। অরু মুখের আদলে সিরিয়াস ভঙ্গি বানিয়ে বলল, এইটুকুনি ব্যথা? 2 হাঁটু থেতলে জখম হয়ে গিয়েছে, কি করে এমন হলো বলতো? অরুর প্রশ্নে অনু নিজেও খানিকটা ভাবনায় ডুবে যায়। সত্যিই তো, ব্যথা এইটুকুনি হলেও আজ কি সেভিয়ারের মতো ওই লোকটা সময় মতো না এলে অনেক ভয়াবহ কিছু ঘটে যেতে পারত। ফার্স্ট ক্লাস কান্ট্রি হওয়ার দরুন আমেরিকার যেমন অনেক অনেক ভালো দিক আছে, তেমনি ভালোর আড়ালে ঢাকা কুৎসিত দিকেরও অভাব নেই। আজ তেমনই একটা কুৎসিত ঘটনার সম্মুখীন হতে হয়েছে অনুকে। সন্ধ্যের রাতের শিফট শেষ করে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে অনু গিয়েছিল মায়ের কাছে হসপিটালে।
মা আইসিইউতে ভর্তি, খুব একটা পাশে থাকতে হয় না, নার্সেরাই খেয়াল রাখেন সবসময়। তাই তো পার্ট টাইম জব অফারটা পেয়েই লুফে নিয়েছিল অনু। কে জানত সেই জবই কাল হয়ে এভাবে সামনে দাঁড়াবে ওর। ক্যালিফোর্নিয়া আর স্যান ফ্রান্সিসকোর মাঝামাঝি এই স্টেটে পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে। এখানে পার্সোনাল গাড়িবিহীন চলাফেরা বড়ই দুরূহ ব্যাপার। ক্যাফেটেরিয়া থেকে হসপিটাল অবধি ছোটখাটো একটা বাস স্টপেজ থাকলেও কীর্তিকের নীরবিক চিহ্ন জনমানবহীন বাড়ি অবধি হেঁটেই যেতে হয় অনুকে। যদিও প্রতিদিন সকালে কোম্পানির বরাদ্দকৃত গাড়িতেই যায় অনু, কিন্তু বিকেলে পার্ট টাইমের কারণে আর গাড়ির ড্রাইভারকে অযথা ঝামেলা দেয় নাও। বাস ধরে আর বাকিটা পথ হেঁটে নিজেই বাড়িতে ফিরে যায়। আজও লাস্ট বাস ধরে কেবলই ক্যাফেটেরিয়ার সামনের স্টপেজে নেমেছিল অনু। তখন সন্ধে রাত মাত্র, তবুও পুরো রাস্তা জুড়ে শুনশান নিস্তব্ধতা বিরাজমান। অদূরে কোনো এক হাইওয়ে থেকে আসা সাঁই সাঁই করে কাভার্ড ভ্যানের শব্দ ছাড়া টুকরো পাতা ঝরে পড়ার টুপটাপ আওয়াজটাও অনুপস্থিত। চারিদিক কেমন গা ছমছমে পরিবেশ। অনু যত দ্রুত সম্ভব পা চালাচ্ছিল বাড়ির পথে, ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সেদিন ক্যাফেতে ঝামেলা করা গুন্ডামতো সেই লোকটা। আজ আর একজন নয়, বরং কয়েকজন ছিল ওরা। সবগুলোই নেশার ঘোরে বুঁদ হয়ে আছে। লোকগুলো কেমন লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে ওর পানে। সোডিয়ামের মৃদু আলোয় অনুর চোখে বড্ড বিশ্রী লাগল সেই চাহনি। ওদের আক্রোশ দেখে মনে হচ্ছে ওরা অনুকে ধরার জন্যই ফাঁদ পেতে বসেছিল। তাছাড়া ওদের ইংরেজি অ্যাকসেন্ট ছিল পুরোপুরি অন্যরকম। শুনেই বোঝা যাচ্ছিল এরা আমেরিকান না, হতে পারে ব্রিটিশ। ব্রিটিশ শব্দটা মাথায় ঘুরতেই অনুর শির দাঁড়া বেয়ে বয়ে যায় হিমধরা ঠান্ডা স্রোত। ব্রিটিশরা স্বাভাবিকের তুলনায় অধিক উগ্র মেজাজের আর প্রতিশোধ পরায়ণ হয়। অনু আতঙ্কিত হয়ে মনে মনে বলল, তার মানে কি এরা রিভেঞ্জ নিতে এসেছে? কথাটা ভেবেই অনু এক পা দুপা করে পেছাতে শুরু করে। তারপর আর এক সেকেন্ডও নষ্ট না করে চোখ খিচিয়ে দৌড়াতে শুরু করে পথের উল্টো দিকে। দু একবার পেছনে তাকালে দেখতে পায় ওই বাজে লোকগুলো এখনও ওর পিছু ছাড়েনি, বরং স্বগতিতে ওকে ধরার জন্য ধেয়ে আসছে। পেছনে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে হুট করেই পায়ের স্যান্ডেল ছিঁড়ে সামনের শুকনো পিচ ঢালা কাঁচের মতো ধারালো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায়। তৎক্ষণাৎ দুই হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়ে মাগো বলে আর্তনাদ করে ওঠে। হাঁটুর অবস্থা বেগতিক, তবু হাঁপাতে হাঁপাতে পেছনে ফিরে তাকিয়ে অনু দেখতে পায় লোকগুলো খুব কাছে চলে এসেছে, আর দুপা এগোলেই হয়তো ধরে ফেলবে ওকে। আর তারপর কি হবে? অনু কি আর কখনো বেঁচে ফিরতে পারবে? অজস্র দানাবাঁধা ভয়ের তোপে থরথর করে কাঁপছিল অনু। ঠিক তখনই ওর ডান হাতটা টেনে ধরে ওকে নিয়েই দৌড়াতে শুরু করল কেউ। ওর 5 আঙুলের ভাঁজে নিজের 5 আঙুল ঢুকিয়ে সামনের দিকে দৌড়াচ্ছে লোকটা। অনু নিজেও তার সাথেই দৌড়াচ্ছে, তবে পায়ের ব্যথার কারণে তালে তাল মেলাতে পারছে না। দৌড়াতে দৌড়াতে সামনে তাকিয়েই প্রত্যয় হালকা শ্বাস ফেলে বলল, কমন, আমি কোনো সিনেমার হিরো নই যে ওদের সাথে একা ফাইট করে আপনাকে বাঁচাবো। আপাতত দুজনার সেফটির জন্য আমাদের পালাতে হবে, পরে না হয় ওদের দেখে নেব। রোড লাইটের আলোয় ছুটতে থাকা লোকটাকে ভালো করে পরখ করল অনু। মারুন কালার শার্ট আর চোখে চিকন ফ্রেমের চশমা পরিহিত ফর্সা গরনের এই যুবককেও চেনে। হ্যাঁ, সেদিন ক্যাফেতে এই লোকটাই ওকে বাঁচিয়েছিল ওই গরম কফিটার হাত থেকে, আর আজ আবারও বাঁচাল। কে এই লোক? কোনো অ্যাঞ্জেল নয় তো? না হলে বিপদের সময়ই কেন পাওয়া যায় তাকে? হালকা বাদামি চুলওয়ালা, ক্লিন শেভ করা পাতলা গড়নের লোকটা দেখতে যতটা সুদর্শন, তার কণ্ঠস্বরটা তার থেকেও বেশি আকর্ষণীয় আর ডিপ। অনুর ভাবনার ছেদ ঘটে লোকটার হ্যাঁচকা টানে। এই মুহূর্তে একটা উডেন হাউসের আড়ালে লুকিয়ে আছে ওরা। অল্প একটু জায়গায় দুজন খুব আঁটসাঁট হয়ে দাঁড়িয়েছে। অনু চেষ্টা করছে লোকটার থেকে দূরত্ব বজায় রাখার, কিন্তু লোকটা নিজের অজান্তেই শক্ত হাতে ওর কোমর চেপে ধরে সতর্ক দৃষ্টিপাত করে রাস্তার দিকে তাকিয়ে আছে। আর অনু তাকিয়ে আছে চশমার আড়ালে একজোড়া ধূসর মণি চোখের দিকে। এভাবেই বিনা বাক্যে শুধু শ্বাস প্রশ্বাস আদান প্রদানে কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে অনুর দিকে তাকিয়ে বলল, সরে গিয়েছে ওরা, আর রিস্ক নেই। চোখে চোখ পড়তেই অনু ধরা পড়ে যাওয়া চোরের মতো ওর চোখ থেকে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। ব্যাপারটা ঠাউর করতে পেরে প্রত্যয় দুষ্টু হেসে হিসশিসিয়ে বলল, হিস্টোরিক্যাল। সেসব কথা ভেবে আবারও একচিলতে লজ্জা মাখানো হাসি খেলে গেল অনুর ঠোঁটে। অনুর এমন উদ্ভট হাসির কারণ খুঁজে পায় না ওরু, তাই বিভ্রান্ত হয়ে বলল, এই আপা,
পাগলের মতো হাসছিস কেন একা একা? অনু ভ্রুঙ্কুচকে নিয়ের পা থেকে অরুর হাতটা সরিয়ে দিয়ে কমফর্টার মুড়ি দিতে দিতে বলল, যা তো, ঘুমাবো। অরু নিজের ঠোঁট উল্টে বলল, আশ্চর্য, লজ্জা পাওয়ার কি হলো? আমি কি তোর শ্বশুর না ভাসুর? দেখতে দেখতে কখন যে কীর্তিকের এই ছোট্ট ডুপ্লেক্স বাড়িটায় একটা মাস কাটিয়ে দিল, টেরই পায়নি অরু। সময় যে কেন এত তাড়াতাড়ি চলে যায় কে জানে। ডাক্তার বলেছে আজমেরি শেখের ওপেন হার্ট সার্জারি প্রয়োজন, তবে এত বড় সার্জারির জন্য আজমেরি হাক প্রস্তুত নন। দীর্ঘদিন সুচিকিৎসার অভাবে তার শরীরে বিভিন্ন জটিল সমস্যা দেখা দিয়েছে। সেগুলো ট্রিটমেন্ট চলাকালীন ওপেন হার্ট সার্জারি সম্ভব নয়। অন্যান্য শারীরিক সমস্যার উন্নতি হলে তবেই বড় সার্জারি করানো হবে। তাই এই পুরো প্রসেসটায় 1 বছর বা তার বেশি সময়ও লেগে যেতে পারে। অনু আর অরুর কিছুই করার নেই। মাকে সুস্থ করতে হলে ধৈর্য ধরতে হবে, কারণ দুনিয়াতে মা ছাড়া ওদের সত্যিকারের আপন বলে কেউ নেই। এর মাঝে অনু কীর্তিককে অনুরোধ করেছে অরুকে যাতে একটা ছোটখাটো ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেয়, কারণ বছরের পর বছর তো আর পড়াশোনা বন্ধ করে রাখা সম্ভব নয়। অনু না হয় নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়েছে, তাই বলে কি অরুকেও দিতে হবে? অরু ভেবেছিল কীর্তিক এক বাক্যে না করে দেবে, কিন্তু তেমন কিছুই হয়নি। উল্টে কীর্তিক আগ বাড়িয়ে জিজ্ঞেস করেছিল অরুর কোনো চয়েস আছে কিনা। গত 1 মাসে সব মিলিয়ে বড়জোর হলে 10 দিন মতো অরু আর কীর্তিকের দেখা হয়েছে। কীর্তিক বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকে, কখন আসে কখন যায় সেটাও জানে না অরুরা। কীর্তিক যখন হলরুমে বসে গেম খেলত তখনই কেবল 2-1 সময় বেখেয়ালে দেখা হয়ে যেত। এছাড়া কীর্তিকের দেখা খুব একটা পায়নি অরু। মোদ্দা কথা, একই বাড়িতে থাকা সত্ত্বেও সম্পর্কের মতোই ওদের 3 জনার মাঝে ছিল বিশাল জড়তার প্রাচীর। কিন্তু এই প্রাচীর কতদিন স্থির থাকে কে জানে। কীর্তিকের মতো বেপরোয়া আর একরোখা স্বভাবের মানুষের জন্য এই প্রাচীর ভেঙে ফেলা খুব কঠিন কিছু নয় বইকি। ক্যালিফোর্নিয়ার এদিকে মাঘ আর পৌষের শীত বলে কিছু নেই। হাতে গোনা 2-3টে মাস ছাড়া বাকি সময়টাই শীতকাল এখানে। তার মধ্যে কখনো কখনো শীতকালকে সর্বেসর্বা হটিয়ে বর্ষাকাল নেমে আসে ধরণী জুড়ে। তখন শীত বর্ষা দুটোর মিশ্রণে রাত দিন সমান হয়ে যায় এদেশে। আজ তেমনই একটা দিন। গত রাত থেকেই বাইরে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। খানিক বাদে বাদে পশ্চিম আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে, আর দফায় দফায় এক পশলা বৃষ্টি। সূর্য না ওঠার দরুন ঠান্ডারাও যেন জেঁকে বসেছে একদম। এই আলো আধারি আবহাওয়ার মাঝেও অরুর মনটা আজ ভীষণ ভালো। কেনই বা ভালো থাকবে না? সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। আগামীকাল থেকে আবারও নতুন করে পড়াশোনার অধ্যায় শুরু হবে ওর জীবনে। না, নিজের জীবনের ওপর যতটা অভিযোগ করেছিল ততটাও খারাপ নয় জীবনটা। সেই খুশিতেই সকাল সকাল রান্না চড়িয়ে কিচেন কাউন্টারের ওপর পা দুলিয়ে বসে বিশাল লম্বা বিনিটাকে হাতে নিয়ে নাড়তে নাড়তে গুনগুনিয়ে গাইছে অরু। ব্যাস, এতটুকুই গিয়েছিল তখনই বাইরের কলিং বেলটা ঝনঝন শব্দে বেজে ওঠে। অরু লাফ দিয়ে কাউন্টার থেকে নেমে তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, তবে ফ্রন্ট ইয়ার্ডে যে বেঞ্চিটা রয়েছে তার ওপর কিছু একটা রাখা। দরজার সামনে থেকে ছাতাটা কুড়িয়ে সেটা নিয়েই অরু বেঞ্চির কাছে এগিয়ে গেল। গিয়ে দেখল তাজা টকটকে লাল গোলাপের একটা তোড়া বুকে, তার মাঝখানে উইশ কার্ড। ফোটা ফোটা বাড়িধারা জমে ফুলগুলোকে আরও বেশি সতেজ দেখাচ্ছে। প্রথমে তাজা গোলাপে মুখ ডুবিয়ে প্রাণ ভরে শ্বাস নিল অরু। তারপর উইশ কার্ডটা খুলে পড়তে শুরু করল, যেখানে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে জে কে স্যার, ফ্রম এস। উইশ কার্ডটা পড়ে ভ্রুকুচকে ডুপ্লেক্স বাড়িটার দোতলার কর্নারের রুমটায় দৃষ্টি নিক্ষেপ করে অরু, যেখানে এই মুহূর্তে কীর্তিক ঘুমিয়ে আছে। প্রায় 2 দিন পর কাল মাঝরাতে বাড়ি ফিরেছিল। রাতে যখন অরু পানি পান করতে নিচে নেমে আসে তখনই দেখতে পায় কীর্তিককে। অন্ধকার রুমে কাউচের ওপর বসে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নিজের পায়ে নিজেই ব্যান্ডেজ করছে সে। ব্যান্ডেজ করা হয়ে গেলে গায়ের জামা কাপড়গুলো ওখানেই ছুঁড়ে ফেলে দিয়ে খোঁড়াতে খোঁড়াতে নিজের রুমে চলে যায় কীর্তিক। পরে অবশ্য অরু নিজেই কীর্তিকের জামাকাপড়গুলো লন্ড্রিতে দিয়েছিল, কিন্তু ক্ষত কি করে হলো সেটা আর জিজ্ঞেস করার সাহস হয়ে ওঠেনি। দেখা গেল জিজ্ঞেস করতে গেলে উল্টে থাপ্পড় মেরে গাল লাল করে দিল। যেচে পড়ে মান সম্মান খোয়ানোর ইচ্ছে নেই অরুর। তার ওপর কথায় কথায় যে অপমান সহ্য করে সেই ঢের। মনে মনে কথাগুলো ভেবে নিয়ে তোড়া সমেত ঘরে চলে গেল অরু।
বেলা তখন 10টা কি 11টা। বাইরে বৃষ্টি নেই, তবে কালো মেঘে ছেয়ে আছে চারপাশ। তখনই একেবারে তৈরি হয়ে একটা ব্ল্যাক বেল্টের ঘড়ি হাতে প্যাঁচাতে প্যাঁচাতে নিচে নামল কীর্তিক। দেখেই মনে হচ্ছে বাইরে যাবে, তবে যাওয়ার আগে বাদ সাধে অরু। তাজা গোলাপের তোড়াটা সামনে বাড়িয়ে দিয়ে একগাল হেসে বলে, হ্যাপি বার্থডে ভাইয়া। ভাইয়া শব্দটা উচ্চারণ করতে অরুর একটু কষ্টই হলো বইকি। কীর্তিক কোনো প্রতিক্রিয়া করতে পারল না, তার আগেই একাধিক্রমে গগন কাঁপানো হাঁচি দিতে শুরু করল। কীর্তিক একাধারে হাঁচিয়ে দিয়ে যাচ্ছে। হাঁচতে হাঁচতে ওর নাকের ডগা লাল বর্ণ ধারণ করে। হুট করেই কীর্তিকের এমন বিরূপ প্রতিক্রিয়ায় অরু একটু ভড়কে যায়। ও ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার, ঠিক আছেন? কীর্তিক হাঁচির মাঝখানের রাগত্ব স্বরে জবাব দিল, ইডিয়েট, ওটাকে সরা, রোজে আমার অ্যালার্জি আছে। এগেন ছু। প্রায় মিনিট 10 পর একটু স্বাভাবিক হয়ে কীর্তিক যখন আবারও বাইরের উদ্দেশ্যে পা বাড়ায়, তখনই দ্বিতীয়বারের মতো পিছু ডেকে ওঠে অরু। কীর্তিক বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট হ্যাপেন্ড অরু, কি চাইছিস তুই? অরু আমতা আমতা করে শুধালো, না মানে কোথাও যাচ্ছেন? ভার্সিটিতে যাচ্ছি, এক্সাম আছে। আর কিছু? কীর্তিকের সংক্ষিপ্ত উত্তর। অরু অবাক হয়ে বলল, এমা, আপনি তো 30+, এখনও পড়াশোনা শেষ করতে পারেননি? কীর্তিক ভ্রু কুচকে তাকাল, আমার নয়, আমার স্টুডেন্টদের এক্সাম আছে। তুই কি ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে বয়সের খোঁটা দিলি? অরু সচকিত হয়ে এদিক ওদিক মাথা নাড়ল, তবে এটা বুঝতে পারল না এত ধনসম্পদার প্রতিপত্তি থাকা সত্ত্বেও কিসের অভাবে কীর্তিক বিজনেস ছেড়ে দিয়ে চাকরি করে। কীর্তিক কিছুটা গম্ভীর হয়ে বলল, শুনে রাখ, যদি দিয়েও থাকিস আমার লস নেই, বরং তোরই লস। দেখবি দিন শেষে তোর কপালেও একটা বুড়ো বর জুটবে। অরু মুখ কাচুমাচু করে বলল, এভাবে কেন অভিশাপ দিচ্ছেন? কি ক্ষতি করেছি আপনার? কীর্তিক একটু ব্যথাতুর হাসি হাসল, অতঃপর বলল, সিরিয়াসলি, আমার এজের কাউকে বিয়ে করাটা তোর কাছে অভিশাপের মতো? অরু মনে মনে বলল, অবশ্যই, আমি তো নিখিল ভাইয়ের মতো ইমিডিয়েট সিনিয়র কাউকে বিয়ে করব। অরু চুপ হয়ে গিয়েছে দেখে কীর্তিক ঘড়িতে নজর দিয়ে দ্রুত হাঁটা দিল। তখন আবারও দৌড়ে গিয়ে ওর সামনে দাঁড়াল অরু। অরুর বলা একটু আগের কথায় কীর্তিকের মেজাজ এমনিতেই তুঙ্গে, তার উপর এখন বারবার পথ আটকাচ্ছে মেয়েটা। কি চাইছে ও? রাগের তোপে দাঁত কটমটো করতে করতে কীর্তিক বলল, কি চাস? যাবি আমার সাথে? পকেটে করে নিয়ে যাব। উঠবি পকেটে? আয় তাহলে। মাথা গরম হয়ে আছে অরু, রাস্তা ছাড়, নয়তো তোর এই নরম গালে কষি একটা থাপ্পড় দেব আমি, যেটা আমি দিতে চাচ্ছি না। অরু শুকনো ঢোক গিলে একটা প্যাকেট এগিয়ে দিল কীর্তিকের মুখের দিকে। কীর্তিক ভ্রু কুঞ্চিত করে শুধাল, কি এটা? অরু ভয়ে ভয়ে মাথা নিচু করে জবাব দিল, পায়েস, আজ আপনার জন্মদিন তাই। জানেন, আপা বলে আমার হাতের ডেজার্ট নাকি অমৃত। সম্পর্ক যেমনই হোক না কেন, আপনি তো আমার ভাইয়েরই মতো, তাই না? অরুর বলা শেষ কথাটা তীরের ফলার মতোই মস্তিষ্কে গিয়ে আঘাত করল কীর্তিককে। ও চুপচাপ প্যাকেটটা হাতে নিল, অতঃপর 2 কদম এগিয়ে গিয়ে প্যাকেটটা ময়লার বিনে ফেলে দিয়ে চোয়াল শক্ত করে অরুর দিকে আগুন ঝরা দৃষ্টি নিক্ষেপ করে বলল, শেম অন ইয়োর ফাকিং সিম্প্যাথি। তারপর হুড়মুড় করে বেরিয়ে গেল গেট ছাড়িয়ে। অরু এখনও একই জায়গায় শটান দাঁড়িয়ে। না চাইতেও এভাবেই বারবার অপমানিত হতে হয় কীর্তিকের কাছে। কই অনুর সাথে তো এমন আচরণ করে না, শুধু ওর সাথেই কেন? ওর উপর কিসের এত রাগ কীর্তিকের? ভেবে পায় না অরু। তাছাড়া ও কিনা কোনো সিম্পাথি দেখানোর জন্য ডেজার্টটা বানিয়েছিল, বরং অনেকটা ভালোবাসা আর আন্তরিকতা থেকেই তো বানিয়েছিল। যেখানে ওর নিজেরই করুণা অপছন্দ, সেখানে ও কিনা কাউকে করুণা করবে, তাও আবার জায়ান কীর্তিককে, যার করুণায় বেঁচে আছে ওরা। হাস্যকর। তাহলে কীর্তিক আদতে কোন করুণার কথা বোঝাল? হোয়াট ডিড হি মিন? রাস্তার সাইডে স্থির দাঁড়িয়ে থাকা চেনা পরিচিত মার্সিডিজ গাড়িটা দেখেই বেশ অবাক হল শায়ের। মনে মনে ভাবল, মাঝ রাস্তায় কীর্তিক গাড়ি থামিয়ে করছিটা কি? আশ্চর্য। তৎক্ষণাৎ নিজের গাড়ির ব্রেক কষে রাস্তা পার হয়ে স্থির গাড়ির জানালার গ্লাসে আঙুল দিয়ে 2-3 বার টোকা দিল। ভেতর থেকে শায়ারকে দেখতে পেয়ে জানালার কাঁচ নামিয়ে কীর্তিক বলল, কি সমস্যা? শায়ার উত্তর দেওয়ার ধারণা ধরে হরমুড়িয়ে গাড়ির ভেতর ঢুকে পড়ল। শায়ার অস্থির গলায় বলল, অনেক সমস্যা। গাড়িতে বসা মাত্রই কীর্তিকের দিকে তাকিয়ে শায়ার যা দেখল তাতে আপাতত ওর চোখ কপালে। ও দেখতে পেল কীর্তিক আয়েশ করে বসে অন টাইম চামচ দিয়ে পায়েস খাচ্ছে।
সায়ের সন্দিহান হয়ে চোখ ছোট ছোট করে বলল, তুই এই রাস্তার মাঝখানে পায়েস কথায় পেলি? কীর্তিক খেতে খেতে বাঁ হাত উঁচিয়ে পেছনের ডাস্টবিনটার দিকে দেখিয়ে দিল। কীর্তিকের ইশারায় সায়ের অবিশ্বাসে সুরে চিৎকার করে উঠল, কি, তুই ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছিস? কীর্তিক নির্বিকারভাবে ওপর নিচ মাথা নাড়াল। সায়ের মাথায় হাত দিয়ে বলল, ছি কীর্তিক, ছি, তুই এখনও এতটা অসহায় হয়ে যাসনি যে ওখান থেকে খাবার তুলে খেতে হবে তোর। আমরা এখনও আছি কি করতে? বাই দ্য ওয়ে, আমাকে একটু দে, ইটস লুকস ইয়ামি। কীর্তিক তৎক্ষণাৎ আগলে নেওয়ার ভঙ্গিতে বলল, সরি ব্রো, এটার এক চিমটি ভাগও আমি কাউকে দিতে রাজি নই, ইভেন কোনো দিন না, পুরোটা আমার। তারপর বিড়বিড় করে অস্পষ্ট সুরে নিজের মনেই বলল, ও পুরোটাই আমার, অনলি মাইন। সায়ের অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই আবার ডেজার্টের প্রতি এতটা অবসেসড কবে হলি? কীর্তিক মনে মনে বলল, ঠিকই বলেছিস, শি ইজ মাই ডেজার্ট। কথাটা ভাবতে গিয়ে এক চিলটে মুলিদু হাসি খেলে গেল ওর ডার্ক ব্রাউন ঠোঁট জুড়ে। তারপর আবারও তলিয়ে যায় গভীর ভাবনায়। আনমনে বিড়বিড় করে বলে, তোর আপা ঠিকই বলে হার্টবিট, তোর রান্না করা ডেজার্ট অমৃত। কীর্তিকের কথার টোন ধরতে পারছে না সায়ার। ও কখনোই এতটা নরম সুরে ঠোঁটে হাসি রেখে কথা বলতে দেখেনি কীর্তিককে। জায়ান কীর্তিক অলওয়েজ স্ট্রং থাকতে পছন্দ করে, উইক বিহেভিয়ার ওর দ্বারা হয় না। তাহলে হুট করে হলোটা কি আজ? সায়ার উদ্গ্রীব হয়ে শুধালো, আর ইউ ওকে ব্রো? কীর্তিক কুটিয়ে হেসে জবাব দিল, ওয়ান ডে ইউ উইল মিট সামওয়ান শায়ার, অ্যান্ড ইট উইল লিটারালি টেক ইউর ব্রেথ অ্যাওয়ে। ও একটু থেমে আরও গভীরে ডুবে গিয়ে বলল, তখন ভালো মন্দ, ঠিক বেঠিক, উচিত অনুচিত কোনোটিই মস্তিষ্কে আটকায় না। যা এসে হৃদয়ে আটকায় সেটা হলো কাছে পাওয়ার প্রবণতা। অ্যাট এনি কস্ট তাকে চাই চাই। কীর্তিক একটা তৃপ্তির হাসি দিয়ে বলল, ইউ নো হোয়াট, আমি জায়ান কীর্তিক চৌধুরী মাত্র ডাস্টবিন থেকে তুলে এনে খাবার খেয়েছি। ইট ওয়াজ ওয়ার্ম অ্যান্ড আই ফিল সো মাচ হ্যাপি। সায়ার ওর কথার আগামাতা কিছুই বুঝতে পারল না। কার কথা বলছে ও? কেন বা বলছে? আগে তো কখনো বলেনি। ইভেন প্রেম, ভালোবাসা, এই সমস্ত কথা শুনলে যে মানুষটা রেগেমেগে আগুন হয়ে যেত, তার হঠাৎ হলোটা কি আজ? সায়ার প্রশ্ন ছুড়ল, ব্রো, ওই ডেজার্টে কিছু মেশানো ছিল না তো? কীর্তিক জবাব দেয় না, শুধু বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিতে দিতে আনমনে বলল, ছিল তো, আমার হার্টবিটের ছোঁয়া, অ্যান্ড ইটস মাই পার্সোনাল ড্রাগ। সন্ধে হতে না হতেই ঝুম বৃষ্টি নেমেছে আকাশ বাতাস ছাপিয়ে। বাড়িতে বিদ্যুৎ নেই, মোম জ্বালিয়ে রেখেছে অরু। অনু একটু আগে কল দিয়ে জানিয়ে দিয়েছে বৃষ্টিতে হসপিটালে আটকা পড়েছেও, চিন্তা না করতে। অরু মাত্রই কথা শেষ করে ওপরে চলে যাচ্ছিল, তখনই গেট খুলে ভেতরে ঢুকে বৃষ্টিতে ভিজে জবুথুবু হয়ে যাওয়া কীর্তিক। মোমের আলোয় থরথর করে কাঁপতে থাকা কীর্তিককে দেখে মায়া হল অরুর। ও এগিয়ে গিয়ে কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে চাইল, কিন্তু তখনই সকালের সেই অপমানের কথা মনে পড়ায় আবারও পিছু হটে পা বাড়াল নিজের ঘরের দিকে। তবে দুপা সিঁড়ির দিকে এগোতেই পেছন থেকে কাঠখোট্টা আওয়াজ ভেসে এলো কীর্তিকের। ও শীতে কাঁপতে কাঁপতে কর্কশ স্বরে বলল, দেখছিস শীতে কাঁপছি, তবুও টাওয়াল এগিয়ে না দিয়ে চলে যাচ্ছিস? আক্কেল কি পানির সাথে গুলে খেয়েছিস? অরু একটা দীর্ঘশ্বাস ছেড়ে দায়সারাভাবে বলল, নিয়ে আসছি। ওপর থেকে টাওয়াল নিয়ে এসে চেহারায় একটু রাগি রাগি ভাব করে এগিয়ে যায় কীর্তিকের কাছে। অরু টাওয়াল দেওয়ার জন্য হাত বাড়াতেই কীর্তিক খপ করে অরুর হাতসহ টাওয়ালটা ধরে নেয়। তারপর অরুর হাত দিয়েই নিজের মতো করে চুল মুছতে থাকে। অরু ব্যথায় কুকড়ে গিয়ে বলল, আরে আরে কি করছেন, লাগছে তো হাতে। কীর্তিক থামল না, বরং বিদ্রুপের সুরে বলল, ভাত তো আমার থেকে বেশিই খাস, তাহলে লাগে কেন? অরু ক্ষোভের সাথে পাল্টা প্রশ্ন করল, খাওয়ার খোটা দিচ্ছেন? কীর্তিক গভীর এক দৃষ্টি দিয়ে অরুর চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, তুই আমার সব সম্পত্তি খেয়ে ফেললেও সেটা দেব না। অরু বিড়বিড় করে শুধাল, কি বললেন? অরুর কথার পিঠে কীর্তিক কিছু বলতে যাবে, ঠিক তখনই সদর দরজা ঠেলে এলিসা, অর্ণব, সায়র আর ক্যাথলিন সবাই এক সুরে চেঁচিয়ে বলে ওঠে, সারপ্রাইজ! ওদিকে কারোর উপস্থিতি টের পেতেই অরুকে এক ঝটকায় দূরে সরিয়ে দেয় কীর্তিক। ও সামলাগে না পেরে মেঝেতে ছিটকে পড়ে। ও ব্যথায় কুকড়ে গিয়ে আর্তনাদ করে উঠল, আহ, আমার কোমর! কীর্তিকের ডুপ্লেক্স বাড়িটা অত্যাধুনিক হলেও পরিধিতে খুব একটা বড় নয়। নিচতলায় হল আর গ্যারেজ ছাড়া আলাদা কোনো শোবার ঘর নেই, আর উপরতলায় একটা মাস্টার বেডরুম, যেটা কীর্তিকের নিজের, অন্যটা গেস্ট রুম, সেখানে আপাতত অরোরা থাকে।
এছাড়া একটা রুম রয়েছে যেটা কীর্তিকের ব্যক্তিগত জিমন্যাসিয়াম। তবে পুরো বাড়িতে সবথেকে যেটা সুন্দর তা হলো 2 সাইডে দুটো টানা ছাদ বারান্দা, আর তার একটাতে রয়েছে মিনি সাইজের একটা সুইমিং পুল। ওই 2-3টে বাথটাবের সমান পানি হবে আর কি। মূলত এটা ব্যবহারের থেকে সৌন্দর্য বর্ধনের জন্যই বেশি তৈরি করা হয়েছে। সন্ধ্যার রাতে ফ্রেগ্রেন্স মোমের লালচে আলোতে পুলের অগভীর নীল পানিটুকু ঝিলমিল করছে। দেখলে মনে হবে কোনো জাদুকরের তন্ত্রমন্ত্রের ফল। তাতেই আপাতত পা ডুবিয়ে বসে আছে অ্যালিসা, অর্ণব, শায়র আর ক্যাথলিন। যদিও বাইরে হু হু ঠান্ডা, তবে সেটাই উপভোগ করছে ওরা। অ্যালিসা, অর্ণব আর শায়র হল কীর্তিকের বেস্ট ফ্রেন্ড, পরিবারও বলা চলে। ওদের সবার জীবনেই কোনো না কোনো অপূর্ণতা দিয়ে ঘেরা। চারজনই পিছুতানবিহীন ছন্নছাড়া মানুষ। সোজা পথে না হেঁটে আঁকাবাঁকা পথের অ্যাডভেঞ্চারাস শিহরণ পেতেই বেশি পছন্দ করে ওরা। সামনে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও মূলত চারজনের জীবনই এক একটা গোলকধাঁধা, আর সে কারণেই হয়তো ওরা সোলমেট। দীর্ঘদিনের বন্ধুত্ব ওদের। কীর্তিক এখনও ভেবে পায় না ওর মতো একগুয়ে বদমেজাজি রকচটা মাথা গরম ছেলের সাথে ওরা এতগুলো বছর কিভাবে কাটিয়ে দিল, তাও উইদাউট এনি কমপ্লেন। ছাদ বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মেঘলা আকাশের পানে এক নাগারে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে কীর্তিক। সেদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ক্যাথলিন। ক্যাথলিন হল অ্যালিসার কাজিন, বয়সে ওদের থেকে বেশ ছোটই, অনুর বয়সী হবে হয়তো। তবে কেন যেন কীর্তিকের প্রতি ওর অন্যরকম দুর্বলতা। ওর কোনো বাইক রাইড কম্পিটিশন মিস করে না ক্যাথলিন। এছাড়া বাইক রেসিং ফ্যান ক্লাবের টপ ফ্যান ব্যাজও ওর দখলে, আর সেখানে কীর্তিক থাকে সবসময় নাম্বার 1 ট্রেন্ডিংয়ে। মোট কথা, রাইডার জেকের খুব বড় ভক্ত ক্যাথলিন। যদিও কীর্তিকের এসব বিষয়ে বিন্দুমাত্র ধারণা নেই। ও তো কেবল নিজের ছন্নছাড়া হৃদয়টাকে একটুখানি প্রশান্তি দেওয়ার জন্যই জীবনটাকে অযাচিত বিপদের মুখে ঠেলে দেয়। কেন যেন এই ব্যাপারটা এক পৈশাচিক আনন্দ পায় কীর্তিক। ক্যাথলিনের ভালো লাগার ব্যাপারটা অ্যালিসা সহ বাকি দুজনও জানে, তবে বয়সের দোহাই দিয়ে কেউই খুব একটা পাত্তা দেয় না। আজ কীর্তিকের জন্মদিন বলেই কেঁদে কেটে হাজারো অনুরোধ করে তবেই অ্যালিসার সাথে এসেছে সে। সাথে করে কীর্তিকের জন্য গিফটও এনেছে। তবে সেই গিফট এ জীবনে কীর্তিক খুলে দেখবে কিনা তা বলা বাহুল্য। বৃষ্টিতে আটকে গিয়ে অনু এখনও ফেরেনি বলে সারা সন্ধ্যা অরুও আর নিজের রুম থেকে বেরোয়নি। তবে এখন বৃষ্টি কমেছে। আপা ফিরল কিনা তা দেখতে কেবলই রুমের বাইরের করিডরে পা রেখেছিল অরু। ঠিক তখনই ছাদ বারান্দা থেকে হাঁক ছেড়ে ডেকে উঠল এলিসা। এলিসা কর্তৃত্বপূর্ণ স্বরে বলল, এই যে শোনো, আমাদের সবার জন্য হট কফি বানিয়ে নিয়ে এসো তো। এলিসার কথায় বাধা দিল শায়ার। সে খানিকটা গলা নামিয়ে ফিসফিস করে বলল, ওই কাকে কি বলছিস? ও কি সার্ভেন্ট নাকি? ও কীর্তিকের স্টেপ সিস্টার। অবাকের চরম সীমানায় গিয়ে এলিসা বলল, কি বলিস? কিন্তু কীর্তিক যে বলল ট্রিট হার লাইক আ সার্ভেন্ট। শায়ের কটমট করে কীর্তিকের দিকে চাইল, যে এখনও ভাবলে শীন হয়ে একইভাবে দাঁড়িয়ে আছে। তারপর চোখ ঘুরিয়ে এলিসাকে বলল, আমাকেও একই কথা বলেছে বাঁদরটা। বোনকে বোন বলে পরিচয় দেয় না। কতটা খারাপ ভাবতে পারছিস? ব্যাপারটা আন্দাজ করতে পেরে তখনই অরুকে নিষেধ করার জন্য করিডোরে উকি দিল এলিসা, কিন্তু দেখল অরু সেখানে নেই। নিজের কথা এই মুহূর্তে নিজেই লজ্জিত, তাই কীর্তিকের দিকে তাকিয়ে রাগত স্বরে বলল, দাঁড়া, আমি দেখাচ্ছি ওকে। ওদের কথা শুনতে না পেয়ে অর্ণব গোয়েন্দাদের মতো সন্দিহান হয়ে প্রশ্ন ছুড়ল, এই কি বলছিস তোরা ফিসফিসিয়ে? আমার নামে কিছু নয় তো? আমাকে নিয়ে কিছু বললে একদম পার পাবি না বলে দিলাম, সব বের করে ফেলব। শায়ের বিরক্ত হয়ে চোখ উল্টে বলল, ভুলে যাস না অর্ণব, তুই একজন হ্যাকার, কোনো ম্যাজিশিয়ান নস যে মনের কথা বের করে ফেলবি। ওদের কথার বহরে কীর্তিকও এবার ঘুরে দাঁড়াল। তৎক্ষণাৎ কথা ছড়ল এলিসা, যে কে? অরু তো বোন হয়, আগে বলিসনি তো। কীর্তিকের সোজা সাপটা জবাব, বোন হয় না তাই বলিনি। তাছাড়া ও কেন আমার বোন হতে যাবে? আমার বোন হওয়ার কি যোগ্যতা আছে ওর? এলিসা পাল্টা প্রশ্ন করবে তার আগেই ট্রেতে করে সবার জন্য গরম গরম কফি নিয়ে হাজির হয় অরু। অরুর অবশ্য কফি চাওয়াতে তেমন একটা ইগোতে লাগেনি, কফিই তো চেয়েছে। তাছাড়া বাড়ি বয়ে আসা সবাই তো মেহমান, এটুকু নিঃসংকোচে করাই যায়। কিন্তু অরুকে একজনের মোটেই ভালো লাগেনি, আর সেটা হলো ক্যাথলিন। ও এই ব্যাপারটা নিতেই পারছে না যে যেখানে ও হাজার চেষ্টা করে তবেই তো এই কীর্তিককে একটু চোখের দেখা দেখতে পায়, সেখানে এই ব্রাউন স্কিন আর লম্বা চুলওয়ালা মেয়েটা কিনা কীর্তিকের বাড়িতে 24 ঘন্টা থাকে,
দিনরাত কীর্তিকের মুখোমুখি হয়, ওর সাথে কথা বলে, হাসাহাসি করে। ব্যাপারটা ভাবতেই ক্যাথলিনের গা জ্বলে উঠল। কোনো এক অজানা কারণে হুট করেই মেয়েটার প্রতি রাগ উগড়ে আসছে ওর। অরুর ঠোঁটের কোণে লেগে থাকা হালকা আন্তরিকতা মাখা হাসিটা দেখে একান্তে ফোঁসফোঁস করছিল ক্যাথলিন। তখনই ওর দিকে কফির কাপটা এগিয়ে দেয় অরু। কিন্তু ক্যাথলিন তো এটা নেবে না, আবার সবার সামনে ফিরিয়েও দিতে পারবে না। তাই ইচ্ছে করেই গরম কফিটা উল্টে ফেলে দেয় ও। অসাবধানতায় পুরো কফিটাই অরুর হাতে ছিটকে পড়ল। কফিটা ছিল ধোঁয়া ওঠা আগুন গরম। তবু ওরও চেঁচাল্ল না, কেবল আহ শব্দের মৃদু আর্তনাদ বেরিয়ে এলো ওর মুখ থেকে। তৎক্ষণাৎ ওর কাছে ছুটে এলো সায়র। অন্যরাও ব্যস্ত হয়ে পড়েছে ও ঠিক আছে কিনা দেখার জন্যে। শুধু কীর্তিক ছাড়া। ও এখনও নিজের জায়গাতেই স্থির দাঁড়িয়ে সবটা দেখছে। নিজের অজান্তেই কখন যে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলেছে হদিশ নেই তার। সায়র তাড়াহুড়ো করে অরুর হাতটাকে টেনে উল্টে পাল্টে দেখে নিল। হাতের অনেকটা জায়গা ধরে লালচে বর্ণ ধারণ করেছে। অরু চোখ মুখ এখনও খিচিয়ে বন্ধ করে আছে। মুখে কোনো রা নেই, কেবল চোখ দিয়েই টুপ টুপ করে ঝরে পড়ছে ব্যথা তোর নোনা জল। সায়র উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল, আর ইউ ওকে বেবি? অরু কোনো জবাব দিল না, বসে রইল একইভাবে। ওর হাতে জ্বালা করছে ভেবে পুলের শীতল পানিতে হাতটা ডুবিয়ে দিল সায়র। কয়েক মুহূর্ত পরেই পিটপিট করে চোখ খুলল অরু। ঠান্ডা পেয়ে সত্যি বেশ আরাম লাগছে এখন। ওদিকে এলিসা ক্যাথলিনের দিকে চেয়ে চোখ পাকাতেই ক্যাথলিন এগিয়ে এলো। সে কাঁচুমাচু মুখে অরুর নিকট ক্ষমা চাইল। আই এম সরি অরু, আই ডিডেন্ট মিন ইট। অরুর যে রাগ নেই তেমন না। ও দেখেছে ক্যাথলিন ইচ্ছে করে কফিটা ফেলেছে। মেয়েটার কর্মকাণ্ডের রাগও লাগছে খুব। তবুও সবার সামনে মনুষ্যত্ব আর চক্ষুলজ্জার খাতিরে বলল, ইটস ওকে। কীর্তিক অরুর চোখের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, অনেক তো হয়েছে, অরু ভেতরে যা, আমি মলম নিয়ে আসছি তোর জন্যে। এই আগুন ঝরা লেলিহান দাবানলের মতো চোখে কোনো মায়া কিংবা কাতরতা ছিল না। অরু নিশ্চিত, তাহলে কি ছিল? হিংস্রতা? কিন্তু কেন? এত ভাবার সময় নেই। যেতে বলেছে চলে যাওয়াটাই উত্তম। শুধু শুধু তাদের কোয়ালিটি টাইমে কাবাব মে হাড্ডি হয়ে গেল। ব্যাপারটা ভেবে লজ্জায় মাথা নিচু করে ছাদ বারান্দা ত্যাগ করে অরু। অরু রুমে পা রেখেছে কি রাখেনি তার আগেই ওর রুমে ঢুকে ধাপ করে দরজা বন্ধ করে দেয় কীর্তিক। এর আগে কখনোই এমনটা করেনিও, তাই এমন হঠাৎ আগমনে অরু একটু ভয়ই পেল। 2 কদম পিছিয়ে পিঠ ঠেকালো শক্ত দেওয়ালে। ফুল স্লিভ টি শার্টের 2 হাতা ওপরে তুলতে তুলতে ধীর পায়ে ওর দিকেই এগিয়ে এলো কীর্তিক। অন্ধকারের মধ্যে সামান্য ফ্ল্যাশের আলোয় কীর্তিকের ভয়ঙ্কর অগ্নিমূর্তি দেখে ভয়ার্ত ঢোক গিলল অরু। গলায় কথা আটকে আসছে, তবুও আমতা আমতা করে রিনরিনিয়ে বলল, কি করছেন? ভয় লাগছে আমার। হাউ ডে ইউ! একটা কুল্ড আর ডমিনেটিং কণ্ঠস্বর কানে এলো অরুর। অজানা অধিকার বোধ উপচে পড়ছে প্রত্যেকটা শব্দে। অরু ভয়ে ভয়ে শুধালো, কি করেছি? কীর্তিক এগিয়ে এসে অরুর ছ্যাঁকা লাগা লালচে হাতটা শক্ত করে চেপে ধরল। এবার ভীষণ ব্যথা পেল অরু। ব্যথায় অনেকটা জোরেই চেঁচিয়ে উঠল, আহ, লাগছে আমার। কীর্তিক থামল না। ওই হাতটা ধরেই টানতে টানতে ওয়াশরুমে নিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে শাওয়ার জেল লাগিয়ে ইচ্ছে মতো ঘষতে থাকল অরুর দগদগে পোড়া হাতটাকে। বিস্ময়, আতঙ্ক আর ব্যথায় জর্জরিত অরুর আপনা আপনি হাত চলে গেল মুখের উপর। ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, কি করছেন আপনি? কোনো স্বাভাবিক মানুষ কি এতটা ব্যথা দিতে পারে? খুব মনোযোগ দিয়ে ময়লা পরিষ্কার করার মতোই অরুর হাতটাকে ঘষতে ঘষতে কীর্তিক জবাব দিল, আমি স্বাভাবিক। তোকে কে বলল? একে তো পুড়ে চামড়া নরম হয়ে আছে, তার ওপর এতক্ষণ যাবৎ এক নাগাড়ে ঘষা মাজার ফলে হয়তো সেটাও উঠে গিয়ে রক্তাক্ত হয়ে গিয়েছে। তাই তো অরুর কান্নায় এবার জোয়ার এলো। কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল ও আর্তনাদ করে বলল, পারছি না, ছাড়ুন দয়া করে, ব্যথায় কলিজা ছিঁড়ে যাচ্ছে। এবার কীর্তিক ওর হাত ছেড়ে দিল। অতঃপর ফেনায় ভর্তি হাতটা 2 গালে চেপে ধরে গম্ভীর স্বরে বলল, নেক্সট টাইম এমন করলে শুধু হাত নয়, বাথটাবে ছুঁড়ে ফেলে পুরো শরীর ধুয়ে তবেই ছাড়ব। আই রিপিট, পুরো শরীর। কান্নারত অরু ডুকরে উঠে বলল, আমি করেছিটা কি? কীর্তিক একটা বিরক্তি মাখা হাসি ছুড়ল অরুর পানে।
তারপর দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, ইন ফিউচার ডোন্ট ডেয়ার টু টাচ এনিওয়ান এলস। আজ সারা রাতেও হয়তো বিদ্যুৎ আসবে না। না, এখনো অনু ফিরেছে। একে তো অনুর জন্য চিন্তায় মাথাটা ফেটে যাচ্ছে, তার ওপর সন্ধ্যা রাতের ঘটে যাওয়া অমীমাংসিত ঘটনাগুলো মাথাচাড়া দিয়ে উঠছে বারংবার। বিছানায় আধশোয়া হয়ে নিজের ব্যান্ডেজ পেঁচানো হাতটার দিকে উদাসীন হয়ে তাকিয়ে আছে অরু। তখন কীর্তিক ব্যথা তো দিয়েছিল ঠিকই, আবার নিজ হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজও করে রেখে গিয়েছে। এই লোককে ঠিক কি বলবে ভেবে পায় না ও, পাগল নাকি ভিন গ্রহের বাসিন্দা। অরুর আনমনা ভাবনার ছেদ ঘটে দরজায় কড়া নাড়ার আওয়াজ পেয়ে। এভাবে অপরিচিতদের মতো নক করায় অবাক হয় অরু। নিশ্চয়ই আপা নয়, তাই একটু ঠিকঠাক হয়ে বলল, আসুন। সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে এলিসা। এলিসা মেয়ে, তবে চলন বলন কোনোটি মেয়েদের মতো নয়। ওর পরনে সেট আছে কালো স্কিনি প্যান্ট আর ক্রপ টপ, তার উপর শীতের ওভারকোট। ববকাট চুলগুলো গাঢ় বাদামি রঙে রাঙানো, সুন্দর ঠোঁটগুলোতে ম্যাট নিউড শেডের লিপস্টিকের আস্তরণ। এক ঝলক দেখলে মনে হবে মাত্রই টিভি থেকে বেরিয়ে এসেছে সে। এলিসার কৃত্রিম সৌন্দর্যের কাছে অরুর অপার্থিব সৌন্দর্যকে নিছকই সাদামাটা আর ফিকে লাগছে। অরুর নিজেরও কেমন যেন সংকোচ বোধ হচ্ছিল। কিন্তু এলিসার সম্মোহনী হাসি আর স্নেহ জড়ানো কণ্ঠস্বরে কয়েক মুহূর্তের মধ্যেই তা উবে গেল। পাছে তৈরি হলো ভিন্ন ধারণা, এলিসা মেয়েটা মোটেই খারাপ না। এলিসা রুমে ঢুকেই প্রথমে অরুর হাতটা সাবধানে উল্টে পাল্টে দেখল, তারপর জিজ্ঞেস করল, ব্যান্ডেজ করার মতো তো অতটাও লাগেনি, তাহলে ব্যান্ডেজ কে করল? অরু কথা ঘুরিয়ে বলল, আমিই করেছি, যাতে তাড়াতাড়ি কমে যায় ব্যথা। এলিসা শব্দ করে হেসে বলল, তোমার অনেক বুদ্ধি, বুঝেছি। এলিসার কথায় অরুও হেসে দেয়, তারপর বলে, আমি জানি আপনি মজা করছেন। এলিসা কপট শাসন করে বলল, এই মেয়ে, আপনি করে কাকে বলছো? আমি কীর্তিকের বেস্ট ফ্রেন্ড হতে পারি, কিন্তু আমি এখনো সুইট 16, আমাকে তুমি করে বলবে, বুঝলে? অরু হেসে বলল, ঠিক আছে আপু, বলবো, কিন্তু বেস্ট ফ্রেন্ড বানানোর জন্য আর মানুষ পেলে না? ওই হনুমানটাকে না, মানে কীর্তিক ভাইয়াকে। ঠোঁটের কোণে হাসি নিয়ে জবাব দিল, মানুষ হিসেবে কীর্তিক কেমন আমার জানা নেই অরু, তবে ফ্রেন্ড হিসেবে ওদের তিনজনেরই জুড়ি মেলা ভার। আমি খুব লাকি জানো, ওদের মতো বন্ধু পেয়েছি। আমাদের চারজনের কারুরই টাকা পয়সা কিংবা অর্থবিত্তের অভাব নেই। আমাদের যেই জিনিসের সবথেকে অভাব, তা হলো একটা পরিবারের, নিঃস্বার্থ উষ্ণ ভালোবাসার মানুষের। আমরা চারজনই ভালোবাসার কাঙাল, পরিবারের কাঙাল। তাই হয়তো উপরওয়ালা আমাদের বন্ধুত্বের মতো সুন্দর একটা সম্পর্কে বেঁধে দিয়েছেন। এলিসার কথার পিছে অরু নিঃশব্দে ভারী নিঃশ্বাস নেয়। একটু থেমে এলিসা আবারও বলল, অর্ণব আর শায়ারের তাও বাবা মা নেই, কিন্তু আমার আর কীর্তিকের তো থেকেও নেই। অরু মেকি হেসে জানার ভান করে বলল, না আপু, ভুল ভাবছেন, কীর্তিক ভাইয়ারও বাবা মা কেউ নেই। অবাক চোখে অরুর পানে চাইল এলিসা। মনে মনে ভাবল, তাহলে এ মেয়ে কিছুই জানে না। অরু দ্বিধা নিয়ে শুধল, কি হলো আপু, কিছু ভুল বললাম? এলিসা দীর্ঘশ্বাস ফেলে সত্যিটা জানিয়ে দিল, কীর্তিকের মা বেঁচে আছে অরু, শি ইজ কমপ্লিটলি অ্যালাইভ অ্যান্ড লিভিং উইথ অ্যানাদার ম্যান। এলিসার কথায় অরু যেন আকাশ থেকে পড়ল। তাহলে কি এতদিন ধরেও ভুল জানত? কীর্তিকের মা মারা যায়নি? এলিসা আরও খানিকটা জটলা খুলবে, তার আগেই ক্যাথলিনের বিকট চিৎকার শুনে ছুটে বেরিয়ে যায় এলিসা। পেছন পেছন এগিয়ে যায় অরুও। হলরুমের মধ্যিখানে বসে থরথর করে কাঁপছে ক্যাথলিন। ওকে চারদিক থেকে ঘিরে রেখেছে অর্ণব আর শায়ের। কীর্তিক সেদিকে তাকিয়েই কাউচে বসে আয়েশ করে আপেল খাচ্ছে। এলিসা দোতলার করিডোর দিয়ে এক নজর পরখ করে দৌড়ে নিচে নামল। অরু সেখানেই দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করল। এলিসা নিচে গিয়ে উদ্বেগের সাথে জিজ্ঞেস করল, কি হলো হঠাৎ ক্যাথলিনের? অর্ণব গম্ভীর মুখে জানালো যে ক্যাথলিন হাতে ইলেকট্রিক শক খেয়েছে, হাতের অবস্থা বেগতিক, সেই সাথে পুরো শরীর থরথরিয়ে কাঁপছে। এলিসাও অবাক হয়ে প্রশ্ন করল, কি করে হলো এসব ক্যাথ? ঘরে তো বিদ্যুৎই নেই। ক্যাথলিন কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানি না, যে কে ভাইয়া বলেছিল এসপ্রেসো পান করবে, সেটা বানাতেই কফি মেকারের কাছে এসেছিলাম। তখনই কথাটুকু শেষ করে আবারও হু হু করে কান্নায় ভেঙে পড়ল ক্যাথলিন। শায়ের এবং এলিসার সন্দেহের তীরে বিদ্ধ হওয়ার আগেই আপেলে কামড় বসাতে বসাতে কীর্তিক নির্বিকারভাবে বলল, আরে ইয়ার,
ঠান্ডার মধ্যে একটু তেতো কফি খেতে ইচ্ছে করছিল। তাছাড়া আমি তো আর ক্যাথলিনকে বলিনি, ও নিজেই বলল। আমি ভাবলাম কফি মেকারটা তো অ্যানালগ, ব্যাটারিতে চলে, রিস্কের তো কিছুই নেই। এলিসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে কিচেন কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে বলল, কোন কফি মেকার, আমি দেখি তো। সঙ্গে সঙ্গে ওর হাত টেনে ধরল অর্ণব। সে সচকিত হয়ে দৃঢ়স্বরে বলল, একদম না, তোর কিছু হয়ে গেলে আমি শেষ। এলিসা হাত ছাড়ানোর চেষ্টা করে বিরক্ত হয়ে বলল, আশ্চর্য, শেষ মানে কি? তাছাড়া আমার হবেটা কি? অর্ণব কোনো তর্কে না গিয়ে সরাসরি জানিয়ে দিল, তোকে নিয়ে আমি কোনো রিস্ক নেব না, ব্যাস। এলিসা নিজের দিকে হাত টেনে নিয়ে রাগত স্বরে বলল, অর্ণব হাত ছাড়। অর্ণব জেদের সাথে উত্তর দিল, না, ছাড়ব না। অর্ণব এই মুহূর্তে খুবই সিরিয়াস। অন্য সময় হয়তো এলিসার কথাই শুনত। শায়ের এদের সিনেম্যাটিক কাহিনী দেখে বিরক্তি প্রকাশ করে বলল, গাইস প্লিজ, গভীর রাত হয়ে যাচ্ছে, ক্যাথলিন বেচারিকে ডাক্তারের কাছে নিয়ে চল, ওকে চেক আপ করাতে হবে। ওরা সবাই চলে গিয়েছে কয়েক মুহূর্ত মাত্র। অরও এখনও করিডোরেই দাঁড়িয়ে আছে। কীর্তিক ওকে লক্ষ্য না করেই বাইরে গিয়ে মেন সুইচবোর্ডটা অন করে দিয়ে আসে। সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে ওঠে মাঝারি সাইজের অত্যাধুনিক হলরুমের চারপাশ। অরু ভ্রু কুঞ্চিত করে মনে মনে আওড়াল, তার মানে বিদ্যুৎ অনেক আগেই এসেছে। উনিই সুইচবোর্ড অফ করে রেখেছিলেন, কিন্তু কেন? ভোর হতে না হতেই গোল্ডেন গেট ব্রিজ দিয়ে ছুটছে গাড়ির বহর। কেবল গাড়িই নয়, ফরেনার ট্যুরিস্ট থেকে শুরু করে স্থানীয় পথচারী সবাই গন্তব্যের উদ্দেশ্যে পা চালাচ্ছে আপন গতিতে। স্যান ফ্রান্সিসকোর ছোট্ট শহরতলি ছাড়িয়ে মূল শহরে পা রাখলেই কেবল মনে হয় যান্ত্রিক গাড়ি ছাড়া মানুষ হেঁটেও পথ চলে। এছাড়া জায়গাটা ট্যুরিজম এরিয়া হওয়ায় সবসময়ই লোকে লোকারণ্য হয়ে থাকে। ছাদ খোলা মার্সিডিজে বসে দিগ্ভ্রান্তের মতোই এদিক ওদিক তাকিয়ে মানুষ দেখছে অরু। যেন হাজার বছর পরে এই প্রাণীকুলের দেখা পেল সে। আর এমনটা হবেই নাই বা কেন? গত 1 মাস ধরে ওই নির্জন শুনশান বাড়িতে থেকে থেকে বিরক্তি ধরে গিয়েছে ওর। ঘর কোনো হওয়ার দরুন টিকতে পেরেছে বইকি, অন্য কেউ হলে আলবাত পাগল বনে যেত। তবে অরুও এই মুহূর্তে পাগলের মতোই উদ্ভট চাহনি ফেলে চারদিকে ঘুরে ঘুরে দেখছে, যেন পৃথিবীর মাটিতে আজই ওর প্রথম দিন। অরুর কাণ্ড দেখে কীর্তিক হুট করে গাড়ির বাটনে প্রেস করে ছাদটা তুলে দিল। কীর্তিকের এমন কাণ্ডে অরু মুখ কালো করে ওর পানে চাইল। সুন্দর ভরসা চেহারার সাথে এঁটে থাকা তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে আছে বরাবরের মতোই। চোখের সৌন্দর্যে সামিল হয়ে আছে কালো রঙের চৌকো রোদ চশমাটা। রাস্তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকা থেকে শুরু করে এক হাত দিয়ে ড্রাইভ করা, প্রত্যেকটা কাজেই উপচে পড়ছে নজর কাড়া আভিজাত্য আর পুরুষত্ব। এই পুরুষের প্রতি যে কেউ এক দেখায় ফিদা হতে বাধ্য। তবে তার আচার আচরণ এমন অমানবিক কেন, ভাবছে অরু। কারণ এই বাহ্যিক সৌন্দর্যের সাথে ভেতরের মানুষটার যে কোনো রূপ মিলই খুঁজে পায় না ও। কীর্তিক ড্রাইভ করতে করতে গম্ভীর গলায় সতর্ক করল, আমাকে দেখা বন্ধ কর, আমি ডিস্ট্র্যাক্ট হচ্ছি। তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিজের হাতের দিকে চাইল অরু। সফেদ রঙের ব্যান্ডেজ করা ক্ষতটা নিয়েই আজ প্রথম দিন ভার্সিটিতে যাচ্ছে ও। আর এই ব্যান্ডেজ করা ক্ষতটা অন্য কারো নয়, বরং ওর পাশের মানুষটার দ্বারাই তৈরি। যদিও কীর্তিক সবসময় গোমড়া মুখেই থাকে, তবুও রাতের সেই ভয়াবহ কোল্ড হার্টেড আর অগ্নিদৃষ্টিরত কীর্তিকের সাথে এখনকার কীর্তিকের দিন রাত তফাত। আজ প্রথম দিন, তাই কীর্তিকের সাথেই যাওয়ার সুযোগ পেয়েছে অরু। কারণ কীর্তিক ওই একই ভার্সিটির প্রফেসর। তবে কীর্তিক এটাও সাফ জানিয়ে দিয়েছে, আজই ফার্স্ট আর আজই লাস্ট, এরপর আরও কখনো অরুকে নিয়ে যেতে পারবে না। তার বদলে অরুর জন্য বরাদ্দ করা হয়েছে একটা ছোট সাইজের প্যাডেল বাইক বা সাইকেল। সফেদ ব্যান্ডেজটা নখ দিয়ে খুঁড়তে খুঁড়তেই অরু যখন নানা অযাচিত চিন্তায় বিভোর, ঠিক তখনই আপন সুরে বেজে উঠল ওর মুঠো ফোনটা। কোনো এক কারণে অনেকটা তাড়াহুড়ো করে ফোনটা কানে তুলল অরু। ওপাশের ব্যক্তিকে কিছু বলার অবকাশ না দিয়েই অরু বলল, হ্যালো নীলিমা, অবশেষে ফোন করলি তুই। জানিস কাল সারা রাত তোকে ফোনে কতবার ট্রাই করেছি, একবারও কল তুলিসনি তুই। অরু যতটা উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বলল, নীলিমার কণ্ঠস্বর ছিল ততটাই নির্জীব আর ক্লান্ত। ও বলল, আমি বুঝতে পারিনি এটা তুই। তাছাড়া কাল সারা রাত হসপিটালে ছিলাম, ফোন হাতের কাছে ছিল না। অরু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে, তুই ঠিক আছিস? হ্যাঁ রে, আমি ঠিকই আছি, কিন্তু তিথি। নীলিমার গলায় কান্নার আভাস। তিথি নামটা শোনা মাত্রই অরুর মনে পড়ে যায় সেদিনের তিথির করা অজস্র অপমানের কথা।
পাছে এসে ভর করে তিথির প্রতি একরাশ ঘৃণা আর বিরক্তি। তবুও কথা আগাতে জিভ দিয়ে সামান্য ঠোঁট ভিজিয়ে অরু শুধাল। কি হয়েছে? নীলিমা কাঁদো কাঁদো গলায় বলল, জানি না অরু, হুট করে আমাদের তিথির মতো চঞ্চল হাসিখুশি মেয়েটার সাথেই এরকমটা কেন হলো? অরু ধৈর্য হারিয়ে বলল, কি হয়েছে সেটা তো বল। নীলিমা বলতে শুরু করল, মাত্র একদিনে ওর সাথে অনেক কিছু হয়েছে অরু। কিছু তুচ্ছ কারণে ভার্সিটি তিথির ছাত্রত্ব বাতিল করে দিয়েছে, আর ঠিক সেদিনই হুট করে ওর বাবার এত বড় পজিশনের জবটাও চলে গিয়েছে। একদিনের ব্যবধানে ওর ক্যারিয়ার, ওর বাবার ক্যারিয়ার সব শেষ হয়ে গিয়েছে। তাহলে ওর মনের অবস্থাটা একটাবার ভাব। আর সবথেকে আশ্চর্য ব্যাপার হলো, তিথির বাবা JK গ্রুপের মার্কেটিং ডিপার্টমেন্টের কর্মকর্তা ছিলেন। বহু বছরের ক্যারিয়ার হুট করেই শেষ হয়ে গেছে। বলতে বলতে অনেকটা কান্নাই করে দেয় নীলিমা। অরু অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে হসপিটালে কেন ছিলি? নীলিমা ফুপিয়ে উঠে বলল, এতগুলো শখ একসাথে নিতে পারেননি তিথির আম্মু। এসব ঘটনায় কাল রাতে হুট করে উনি স্ট্রোক করে বসেন, তাই সেখানেই ছিলাম সারা রাত। কথাগুলো শুনে অরুরও খারাপ লেগেছে, কিন্তু ওর তো এখানে কিছুই করার নেই। তাই অরু চাপা নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করল, আন্টি এখন কেমন আছেন? আগের চেয়ে বেটার। এখন বল তোর খবর কি অরু? নীলিমাকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে অরু তার আসল কৌতূহল উগরে দিল। আমার কথা পরে বলবো ক্ষণে, তার আগে তুই আমাকে বল, নিখিল ভাই কোন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে? নীলিমা। অরুর মুখ থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে আকস্মিক ব্রেক কষল কীর্তিক। হঠাৎ করে এমন হওয়াতে কম্পিত হয়ে উঠল অরুর বক্ষপিঞ্জর। সামনের দিকে হুমড়ি খেয়ে পড়তে পড়তেও যেন বেঁচে গেল। আতঙ্কে চোখ দুটো বড় বড় করে ঘুরে তাকালো কীর্তিকের পানে। তখনও মোবাইল ফোনটা অরুর কানেই ছিল, তবে খুব বেশিক্ষণ সেটা আর কানে স্থির রইল না। অরু কিছু বুঝে ওঠার আগেই ফোনটাকে অরুর কান থেকে ছিনিয়ে নিয়ে সেটাকে সজোরে মাঝ রাস্তায় ছুঁড়ে মারল কীর্তিক। কয়েক মুহূর্তের মধ্যে সুন্দর চকচকে হ্যালো কিটি কাভার দিয়ে মোড়ানো ফোনটা পরিণত হয় ধ্বংসাবশেষে। নিজের শখের ফোনের এমন করুণ দশা দেখে আঁতকে উঠল অরু। হিংস্র বাঘিনীর ন্যায় দৃষ্টিপাত করল কীর্তিকের পানে। তবে মুখ দিয়ে কিছু বলার অবকাশ দিল না কীর্তিক, বরং তার আগেই গাড়ির দরজা খুলে গর্জে উঠে বলল, গেট আউট। অরু চমকে উঠে বলল, কি বলছেন? এই মাঝ রাস্তায় কোথায় নামবো আমি? গেট আউট। কীর্তিক একই বাক্য পুনরায় উচ্চারণ করে এক প্রকার হাত ধরে ঠেলেই মাঝ রাস্তায় নামিয়ে দিল অরুকে। তারপর ওয়ালেট থেকে একটা $100 নোট বাড়িয়ে দিয়ে বলল, সামনেই বাস স্টপেজ, নেক্সট বাস সোজা ভার্সিটির সামনে গিয়ে থামবে, গো অ্যাহেড। অরু বেচারি না পারতে টাকাটা হাতে নিল। কীর্তিক তৎক্ষণাৎ ঠাস করে গাড়ির দরজা বন্ধ করে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। যাওয়া লাগে নিজের শরীরের কালো রঙের কোটটা ছুঁড়ে মারল অরুর মুখের ওপর। কোটটাকে উল্টে পাল্টে দেখে কীর্তিকের গাড়ির দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করল অরু। কীর্তিক যেতে যেতে লুকিং গ্লাসে তাকিয়ে রুক্ষ স্বরে বলে, হাতে নিয়ে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকার জন্য দিইনি, গায়ে পড়তে দিয়েছি। ব্যাস এইটুকুই। তারপর হাজারো অচেনা গাড়ির ভিড়ে হারিয়ে গেল একমাত্র চেনা মার্সেডিসটা। অজ্ঞাত অরু ভাবলেশীন চোখে সেদিকেই তাকিয়ে রইল ক্ষণকাল। মাথায় তখন একটাই প্রশ্ন খেলে গেল ওর, কীর্তিক কি আদৌ মানুষের কাতারে পড়ে? মনের মাঝে একরাশা হতাশার কষ্ট নিয়ে কোনো মতে ভার্সিটিতে এসেছে অরু। শীত নিবারক হিসেবে গায়ে জড়িয়ে রেখেছে কীর্তিকের ব্র্যান্ডেড ব্ল্যাক কোট। গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকতে ঢুকতে অরু ভাবছে, এভাবে ভেঙে পড়লে চলবে না। যত যাই হোক, পড়াশোনাটা চালিয়ে যেতেই হবে তাকে। তবে সে ভাবনা বেশি দূর এগোতে পারল না। নিজেকে নিজে মোটিভেশন দিতে দিতে কখন যে হাজারো অচেনা অপরিচিত মুখের ভিড়ে কাঙ্ক্ষিত পরিচিত শ্যাম পুরুষের মুখখানা চোখের সামনে চলে এলো, সে কথা ঠাওর করতে পারল না অরু। ঠিক আগের মতোই ক্যাম্পাসের প্রশস্ত সিঁড়িতে আসন পেতে কানে হেডফোন লাগিয়ে বই পড়ছে সে। হঠাৎ করেই কি জানি কি হয়ে গেল। ছলাৎছলার ঢেউ তুলে জোয়ার আসার মতোই বানভাসী হল মনের নদী। মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো খুব পরিচিত সেই চেনা নাম, নিখিল ভাই। চারিদিকে কে আছে নেই কিছুই আর চোখে পড়ল না অরুর, বরং নিষ্পলক হয়ে দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগল সেই চেনা মুখটি মানুষটির দিকে। তবে পুরোপুরি কাছে যাওয়া হলো না। তার আগেই নিখিলের কাছে পৌঁছে গেল ভিনদেশী দুজন সুন্দরী আগন্তুক রমণী। কয়েক মুহূর্তের মধ্যেই
তাদের সাথে হাসি ঠাট্টায় মাতোয়ারা হয়ে উঠলেন নিখিল। তাই অরুর আর সেদিকে পা বাড়ানোর সাহস হল না, বরং দূর থেকেই নিখিলের হাস্যোজ্জ্বল মুখের পানে চেয়ে মনে মনে শুধল, আপনি ভালো আছেন নিখিল ভাই? অরুর থেকে কয়েক মিটার দূরত্বে দাঁড়িয়ে এই পুরো ব্যাপারটা দুহাত মুষ্টিবদ্ধ করে স্ক্যান করে নিল আর একজন, তবে সেই অন্য কেউ নয়, অরুতে ভীষণভাবে আসক্ত এক ছন্নছাড়া পুরুষ, মিস্টার জায়ান কীর্তিক চৌধুরী। অরু বাসে আসলেও অরুর পরেই ভার্সিটিতে প্রবেশ করেছে কীর্তিক, কারণ ও গাড়ি নিয়ে বাসের পেছন পেছনই এসেছে। তারপর ক্যাম্পাসে ঢুকতেই এই কাহিনী। তবে আশ্চর্যের বিষয় হল, এই মুহূর্তে কীর্তিকের চোখে মুখে কোনো গম্ভীরতার লেশমাত্র নেই, বরং ঠোঁটের কোণে আটকে আছে একটা রহস্যজনক কপট বাঁকা হাসি। সেই হাসিটা ধরে রেখেই কীর্তিক অস্ফুটে বলল, আমার বোকা পাখি, সত্যিটা জানলে কতই না কষ্ট হবে তোর জান, বাট আই এম ওকে উইথ দ্যাট, কজ তুই শুধু আমার। অরু আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল কে জানে। প্রথম দিন ভার্সিটিতে আসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই একটার পর একটা ঝামেলা লেগেই আছে পেছনে। প্রথমে কীর্তিকের মতো বদমেজাজি লোকের সাথে বের হতে হলো, অতঃপর রাস্তায় বিশাল অঘটন, একটু আগে নিখিল ভাইয়ের সাথে দেখা হয়েও হলো না, আর এখন ক্লাস থেকেই বের করে দিল কীর্তিককে। এখন অবশ্য দোষটা কীর্তিকের নয়, অরুরই বেশি ছিল। ক্লাসের মধ্যে বাইরে উঁকিঝুঁকি দিয়ে নিখিল ভাইকে খুঁজতে গিয়েই বেজেছে বিপত্তি। ভরা ক্লাসে সবার সামনে কীর্তিক এক রাম ধমক দিয়ে ক্লাস থেকে বের করে দিয়েছে অরুকে। কিন্তু অরু এটা ভেবে পায় না, বাংলা ডিপার্টমেন্ট থেকে এসে ইকোনমিক্স কে নেয়? কেনই বা কীর্তিক বেছে বেছে এই বিদঘুটে সাবজেক্টেই ভর্তি করালো ওকে? এটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফরেনার স্টুডেন্টদের অভাব নেই এখানে, সেই সাথে সাবজেক্টেরও। তাহলে ইকোনমিক্সই কেন? এখন তো 3 দিন অন্তর অন্তর মাইক্রো ইকোনমিক্স ক্লাসে কীর্তিকের মুখোমুখি হতে হবে, সাথে 1000টা ফ্রি অপমান তো আছেই। ক্লাসের বিপরীত করিডোরের মাঝখানে উঁচু থেকে শুরু করে সবুজ ঘাস অবধি বিছানো সিঁড়িতে বসে বসে অরুর মনের সাথে মস্তিষ্ক যখন বিশাল দ্বন্দ্বে লিপ্ত, ঠিক তখনই ল্যাপটপ ব্যাগ হাতে আগমন ঘটে নিখিলের। নিখিল কৌতূহলী ও মৃদু স্বরে ডাকল, অরোরা না? পরিচিত কণ্ঠস্বর শুনে হচকুচিয়ে পেছনে চাইল অরু। দেখল গালের মাঝে টোল পড়া হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে নিখিল ভাই। এতদূর এসে বিদেশের মাটিতে নিখিল ভাইকে দেখতে পেয়ে অরুর ভীষণ আনন্দ হল। ও বসা থেকে উঠে দাঁড়িয়ে 2 কদম এগিয়ে গেল নিখিলের কাছে, তবে আগ বাড়িয়ে কথা বলতে পারল না, আগের মতোই জড়তাটা রয়েই গিয়েছে। এবার নিখিলই প্রশ্ন করল প্রথমে, অরোরা, তুমি হঠাৎ এখানে? জানো ওই যে দেখছো 3 তলা ল্যাম্প, ওখান থেকে তোমাকে দেখেই ছুটে এসেছি আমি। বারবার মনে হচ্ছিল আমি ঠিক দেখছি তো। মাত্রাতিরিক্ত খুশিতে অরুর কথা জড়িয়ে যাচ্ছে, তবুও খানিকটা কষ্ট করে মিনমিনিয়ে জবাব দিল, জি, আমি এখানে, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, ফার্স্ট ইয়ার। সঙ্গে সঙ্গে আবারও প্রশ্ন করে নিখিল, আচ্ছা অরুরা, তিথি কেমন আছে? ওর ফোন কেন বন্ধ, বলতে পারবে? তিথিকে নিয়ে নিখিলের এত বেশি কৌতূহল আর উদ্বেগ দেখে ফাটা বেলুনের মতোই চুপসে গেল অরুর হাস্যোজ্জ্বল মুখটা। অন্যদিকে ক্লাসের বিশাল থাইগ্লাস লাগানো জানালার ফাঁক দিয়ে এক পলক ওদের দিকে চাইল কীর্তিক। অতঃপর অর্ণবকে কল করে একদম সফট টোনে, যাকে বলে বিষ মাখানো কোমলতা, সেভাবেই বলল, আমাদের ভার্সিটির সিসিটিভি কন্ট্রোল সিস্টেমটা হ্যাক করতে হবে দোস্ত, বেশি না, ওনলি ফর 5 মিনিটস। তিথি সম্বন্ধে কথা বলতে মোটেই আগ্রহী নয় অরুর। কেন যেন ভেতর থেকেই কোনো কথা আসছে না। কি বলবে তাহলেও? কিন্তু নিখিল দ্বিতীয়বার আবারও একই প্রশ্ন করল ওকে। নিখিল কিছুটা ব্যাকুল হয়ে শুধালো, কি হলো অরোরা, জানো তিথি সম্বন্ধে কিছু? অরুর মন বলছে, আমি এতদূর কিভাবে আসলাম, কেন আসলাম, সেসব কথা আপনার একবারও জানতে ইচ্ছা করল না নিখিল ভাই? তাছাড়া আপনি হঠাৎ তিথিকে নিয়েই বা কেন এত আগ্রহী? নিখিল হাত নাড়িয়ে ইশারা করে বলল, হ্যালো অরোরা, কি ভাবছ এত? নিখিল হাত নাড়িয়ে ইশারা করতেই সম্বিত ফিরে পেল অরু। এদিক ওদিক মাথা নাড়িয়ে কিছু একটা বলতে যাবে, তার আগেই ফোন চলে আসে নিখিলের। ওপাশ থেকে কে কি বলল কে জানে, নিখিল আর এক মুহূর্তের জন্য দাঁড়াল না ওখানে, বরং দ্রুত পায়ে ছুটতে লাগল 3 তলার ল্যাবরুমের উদ্দেশ্যে। অযাচিত অরু পেছন থেকেই প্রশ্ন ছুড়ল, কি হয়েছে নিখিল ভাই, এনিথিং রং? নিখিল যেতে যেতে অস্থির গলায় জবাব দিল, সামহাও কেমিক্যাল পড়ে গিয়ে আমার সব রিসার্চ রিপোর্টগুলো পুড়ে গিয়েছে। এমন দুর্ঘটনার কথা শুনে অজান্তেই মুখে হাত চলে গেল অরুর।
বিড়বিড় করে নিজেকেই নিজে প্রশ্ন ছুড়ল, আজ হচ্ছেটা কি এসব? ক্লাস শেষে অরুকে এভাবে হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে এগিয়ে আসে উজ্জ্বল শ্যামবর্ণের মোটা ফ্রেমের চশমা পরিহিতা একটি মেয়ে। কারো উপস্থিতি টের পেয়ে অরু পেছনে চাইলে মেয়েটা হাত বাড়িয়ে বলল, হ্যালো, আই এম সায়নী মুখার্জি, আই এম ফ্রম ইন্ডিয়া। দূর দেশে হাজারো সাদা চামড়াওয়ালা বিদেশি মানুষের ভিড়ে প্রতিবেশী দেশের কাউকে দেখতে পাওয়াটা পাশের বাড়ির প্রতিবেশীর মুখ দেখতে পাওয়ার মতোই অনেকটা। অরুরও সেরকমই ঠেকল। ও জলদি হাতে হাত মিলিয়ে বলল, আমি অরোরা শেখ, অরু। সায়নী উচ্ছ্বসিত হয়ে বলল, অরু, হাউ সুইট! চলো ক্যান্টিনে যাই, তোমাকে ভার্সিটি ক্যান্টিনের সবচেয়ে বেস্ট খাবারটা টেস্ট করাবো আজ, লেটস গো। অরু নরম হাসি দিয়ে বলল, আচ্ছা চলো। নরম ঘাসের আস্তরণ মাড়িয়ে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে ওরা দুজন। যেতে যেতে সায়নী কৌতূহলী হয়ে শুধালো, আচ্ছা, আজ জেকে স্যার তোমাকে ওভাবে বকলেন কেন বলো তো? উনি সাধারণত কারো সাথেই আনপ্রফেশনাল আচরণ করেন না, অ্যাটলিস্ট আমি তো দেখিনি। অরু ঠোঁট উল্টে নির্লিপ্ত গলায় বলল, কি জানি, তবে মনে মনে বলল, আমার জেকে স্যারের বকুনি খেয়ে আমার অভ্যেস আছে। প্রত্যুত্তরে উৎকণ্ঠার মুগ্ধতা নিয়ে সায়নী বলল, জানো, জেকে স্যার ইজ আ ভেরি গুড রাইডার। ভার্সিটিতে তাকে যতটা কুল লাগে, বাইক রাইডার জেকে স্যারকে ঠিক ততটাই ড্যাসপারেট আর ড্যাশিং মনে হয়, যেন আস্ত একটা চকলেট বয়। অরু জানত যে কীর্তিক একজন রাইডার, তবে সেটা মনিটরের ভিডিও গেমে, কিন্তু বাস্তবেও যে কীর্তিক বাইক রাইডিং করে সেটাও অজানা ছিল। তাই ও চকিতে প্রশ্ন করল, কি বলছো তুমি? আমি তো জানতাম না। সায়নী হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, আরে তুমি কি করে জানবে? নতুন এসেছো না, দাঁড়াও, আমার কাছে টিকিট আছে। এই বলে ব্যাগ থেকে দুটো টিকিট বের করে একটা অরুর হাতে ধরিয়ে দিয়ে সায়নী বলল, আগামীকাল ভার্সিটির 100 ইয়ার সেরিমনি, তাই কোনো ক্লাস নেই, সারাদিন কোনো না কোনো প্রোগ্রাম হবে, তারপরের দিনই জেকে স্যারের রাইডিং ম্যাচ। টিকিটটা রাখো, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব, কেমন? অরু হ্যাঁ না কিছুই বলল না, সায়নী বলার অপেক্ষাও করল না, অনেকটা অধিকার খাটিয়েই ওর ব্যাগের টিকিটটা ঢুকিয়ে দিল। এদেশে সন্ধ্যা হওয়ার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না। বিকেল 4টের পরে এমনিতেই সূর্যের হদিশ পাওয়া বাহুল্য। আধারের কালচে আস্তরণে গোধূলির মরা রোদটুকু ঢেকে গিয়েছে বহু আগেই। আবছা আধারের মাঝেই ভার্সিটির গেট দিয়ে ধীর গতিতে বের হয়েছে অরু। ওদিকে গেটের বাইরে গাড়িতে হেলান দিয়ে শটান দাঁড়িয়ে আছে কীর্তিক। আপাতত ঘড়ির দিকে তাকিয়ে অরুর গতিবেগ গণনা করাটাই ওর মোক্ষম কাজ মনে হচ্ছে। অরু যখন একদম সামনে এসে দাঁড়ায়, ঠিক তখনই ঘড়ি থেকে চোখ সরিয়ে কীর্তিক বলল, ওয়াইসোলেট। অরু জবাব দেয় না, উল্টে অবিশ্বাসের নজরে কীর্তিকের মুখশ্রী পরখ করে মনে মনে বলে, এই গুমড়ামুখ লোকটা এত মেয়েদের ক্রাশ? সব মেয়েরা রাইডার করে নাচে, কি এমন রাইড করেন উনি? অরুর এমন খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করা দেখে কীর্তিক ভ্রু কুঞ্চিত করে বলল, হোয়াট? অরু লাফিয়ে উঠে দূরত্ব বাড়াল। কীর্তিক ধমকের সুরে বলল, কি হলো, দূরে সরে কেন গেলি, কাছে আয়। অরু আমতা আমতা করে শুধাল, কাছে কেন আসব? কীর্তিকের নির্লিপ্ত জবাব, আমি আসতে বলেছি তাই আসবি, আয় বলছি। প্রত্যুত্তরে অরু কিছু বলবে, তখনই গেটের কাছে আগমন ঘটে দ্য ক্রাশ বয় নিখিলের। হাতে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে সে। অরুকে দেখা মাত্রই নিখিল আন্তরিক হেসে বলল, আরে অরুরা, বাসায় যাবে নাকি? চলো তোমায় এগিয়ে দিচ্ছি আমি। অরু তো খুশিতে বাকরুদ্ধ, এ যেন মেঘ না চাইতেই জল। ও কীর্তিকের মুখের দিকে তাকিয়ে মুখ কাচুমাচু করে বলল, ইয়ে ভাইয়া, আসলে। কীর্তিক তীরের ছিলার মতো একটা শব্দ উচ্চারণ করল, কি? অরু বলতে ভয় পাচ্ছে কীর্তিককে, তবে এই মুহূর্তে নিখিলের সাথে বাড়ি যাবার মতো এত বড় সুযোগটাও হাতছাড়া করতে চাইছে না মোটেই। তাই বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে বলল, আমি নিখিল ভাইয়ের সাথে যেতে চাই। কীর্তিক অস্বাভাবিক শান্তস্বরে বলল, ইয়া শিওর। একেবারে এক বলে ছক্কা হাঁকানোর মতোই ভেতরটা ইয়াহু বলে চেঁচিয়ে উঠল অরুর। খুশিতে এখানেই লাফাতে ইচ্ছে হচ্ছিল ওর, কিন্তু সেটা বড্ড বেমানান দেখায়, তাই চুপচাপ গিয়ে সাইকেলের পেছনে উঠে পড়ল। কীর্তিক সেদিকে অনুভূতিশূন্য দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে, হাত দিয়ে এমনভাবে নিজের লং হেয়ারগুলোকে ব্যাকব্রাশ করছে যেন কিছুই হয়নি। এভরিথিং ইজ অল রাইট। সাইকেল চলতে শুরু করলেই কীর্তিক মাটির দিকে তাকিয়ে মনে মনে গুনতে শুরু করল, 5, 4, 3, 2,
1 and 0। সঙ্গে সঙ্গে রাস্তার মাঝখানে ঝনঝন করে কিছু একটা পড়ার শব্দ হল। তৎক্ষণাৎ কীর্তিকের ঠোঁটে খেলে গেল অদ্ভুত সেই ক্রূর হাসি। হুট করেই সাইকেলের টায়ার কিভাবে পাংচার হয়ে গেল বুঝে উঠতে পারল না নিখিল। অবশ্য এই মুহূর্তে সে বোঝার মতো অবস্থাতেও নেই। হাত পা ছিলে ছুলে যা তা অবস্থা হয়ে গিয়েছে। অরু নিজেও অনেকটা ব্যথা পেয়েছে। কীর্তিক দ্রুত এগিয়ে এসে ব্যস্ত ভঙ্গিতে শুধালো, আর ইউ অলরাইট মিস্টার নিখিল? প্রত্যুত্তরে নিখিল আদৌ জবাব দিল কি দিল না তার জন্য এক মুহূর্ত অপেক্ষা না করে কীর্তিক দ্রুত অরুকে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, ওকে বাই দেন। অরুকে কোলে তুলতেই ও অবাক হয়ে জোরে জোরে বলতে লাগল, আরে আরে, নিখিল ভাই পড়ে আছে আর আপনি আমাকে নিয়ে চলে যাচ্ছেন? কীর্তিক হাঁটতে হাঁটতে জবাব দিল, হ্যাঁ, কারণ আমি তো নিখিল ভাইয়ের প্রতি একটু ইন্টারেস্টেড না। আমি যার প্রতি ইন্টারেস্টেড তাকে সাথে করেই নিয়ে যাচ্ছি। অরু চমকে গিয়ে জিজ্ঞেস করল, কি বললেন, কার প্রতি আগ্রহী? কীর্তিক দুহাতে আগলে রাখা অরুর দিকে তাকিয়ে কটমট করে বলল, বিলিভ মি অরু, তুই আর একটাও বাড়তি কথা বললে আমি তোকে এখানেই ফেলে চলে যাব। আর তুই ভালো করেই জানিস আমি যেটা বলিস সেটাই করে ছাড়ি, কারণ তোর পেছনে ওয়েস্ট করার মতো বেহুদা টাইম আমার নেই। সো মুখে ফুল স্টপ টান। কীর্তিকের কথা তিছে অরু আর কথা বাড়ানোর সাহস পায় না। মুখে দাড়ি, কমা, ফুল স্টপ সবকিছু টেনে দিয়ে মাথায় এলিয়ে পড়ে থাকে কীর্তিকের প্রশস্ত বাহুডোরে। ফকফকে পরিষ্কার আকাশ আর রৌদ্রোজ্জ্বল দিনের আগমনী বার্তা নিয়ে সূচনা হয়েছে আরও একটি সুন্দর সকালের। আজকের আবহাওয়াটা প্রাণ জুড়ানোর মতোই সুন্দর। চারিদিকে তাকালেই কেমন মন ভালো হয়ে যায়। কুসুম গরম সূর্য কিরণ আর ভোরের বাতাস গায়ে মাখাতে আজ বহুদিন বাদে ফ্রন্ট ইয়ার্ডের বেঞ্চিতে এসে বসেছে কীর্তিক। দু হাতে মুষ্টিবদ্ধ হয়ে আছে কফির কাপ আর আইপ্যাড। তবে আপাতত আইপ্যাডে চোখ নেই ওর, বরং দু চোখ নিষ্পলক বিচরণ করছে চারিদিকের সবুজে ঘেরা অরণ্যে। কোনোদিন দেশে ফিরবে না বলে বছর তিনেক আগেই ছোটখাটো এই অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়িটা কিনেছিল কীর্তিক। তখন কি আরও জানত যে ৩ বছরের মাথায় এসে ওর অষ্টাদশী পিচ্ছি অ্যালোকেশি এই বাড়িতেই প্রথম পা রাখবে, দিনরাত যাপন করবে? জানলে হয়তো বাড়িটাকে মন মতো ঢেলে সাজাতে পারত। অরত্ব আবার হ্যালো কিটি খুব পছন্দ। বাড়িটা হ্যালো কিটি থিমে তৈরি করলে কেমন হতো? কথাটি ভাবতেই একমনে হেসে ওঠে কীর্তিক। বাড়িটা হ্যালো কিটি থিমে সাজালে পিচ্ছিটা নির্ঘাত খুশিতে আটখানা হতো। ঠিক তখনই ওর আজগুবি ভাবনার সুতো ছিঁড়ে যায় সামনের ফ্রেঞ্চ গেট থেকে আসা কালিং বেলের টিংটং আওয়াজে। কে এসেছে দেখার জন্য কীর্তিক উকি দিতে যাবে, তার আগেই মেইন ডোর খুলে বেরিয়ে আসে অরু। তারপর ফ্রন্ট ইয়ার্ড পেরিয়ে সোজা এগিয়ে যায় গেটের কাছে। অরুর পরনে ছিল হোয়াইট পিঙ্ক কম্বিনেশনে সিল্কের পাজামা। রেশমের মতো হাঁটু অবধি লম্বা চুলগুলো ছিল পুরোপুরি বাঁধনহারা। অরুর পরনে নিজের কিনে দেওয়া পাজামা সেট দেখে কীর্তিকের বেশ ভালো লাগল। এই প্রথম কীর্তিক কারোর জন্য নিজের হাতে কিছু কিনেছে। অরু আজ আবার সেটা পরেছেও, ভালো লাগারই কথা। এই তো কালকেরই ঘটনা। সন্ধেবেলা ভার্সিটি থেকে ফিরে একাই খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়ি থেকে নেমেছিল অরু। তবে গাড়ি থেকে নামতেই খুব বড়সড় একটা ঝটকা খেয়ে অগত্যায় বিস্ময়ে আপনা আপনি 2 ঠোঁট আলাদা হয়ে গিয়েছিল ওর। এই বাড়ির গ্যারেজে এখনও আসা হয়ে ওঠেনি অরুর, আজকেই প্রথম ছিল। তাই কীর্তিকের যে এত এত রাইডিং বাইকের কালেকশন আছে সেটা ওর অজানাই ছিল। পুরো গ্যারেজে 4 চাকা বলতে একটা মার্সিডিজই রয়েছে কেবল, বাকি সব নামি দামি ব্র্যান্ডেড বাইক কালেকশন। অরু মনে মনে ভাবল, এটাকে কোনো বাইকের শোরুম বললে মন্দ হবে না বই কি। চারিদিকে চোখ বুলিয়ে অরু যখন অবিশ্বাসের নজরে কীর্তিকের পানে চাইল, কীর্তিকের মুখভঙ্গি তখন খুবই স্বাভাবিক। ও নিজ হাতের চাবির রিংটা ঘোরাতে ঘোরাতে গ্যারেজ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, গাড়িতে একটা প্যাকেট আছে, নিয়ে যাস। কার প্যাকেট? আমার? তো কার? কিন্তু আমার জন্যে হঠাৎ? কীর্তিক হাঁটার গতি থামিয়ে প্রথমে নাক টেনে বুক ভরে বাতাস নেয়, অতঃপর বলে, তুই ঘুমালে যে অর্ধনগ্ন হয়ে থাকিস সেটা আদৌ জানিস? কি? লজ্জার বিরক্তির চরম সীমায় গিয়ে শব্দটা উচ্চারণ করল অরু। কীর্তিক আবারও সস্থানে দাঁড়িয়ে থেকেই বেশ সাবলীল ভঙ্গিতে বলল, আমি জানি,
আর তাছাড়া আমার আমানতের খেয়ানত করার কোনো অধিকার তো তোর নেই, তাই ঢেকে রাখার ব্যবস্থা করেছি মাত্র। সময় হলে নিজের জিনিস নিজে ঠিক বুঝে নেব, তখন আর তোকে জ্বালাতে আসব না, নিজের হাত দিয়েই ঢাকব সবটা। আর দরকার পড়লে বাক্যটা কেন যেন শেষ করল না কীর্তিক, বরং তাড়াহুড়ো করে অরুর সামনে থেকে চলে গেল। আমানত, খেয়ানত কিংবা কীর্তিকের ঘোরানো পেঁচানো কথা কোনোটিই তখন আর মাথায় ঢোকেনি অরুর। ও তো স্রেফ উপহারটুকু গ্রহণ করেছে। একটা দুটো নয়, পুরো 10 রঙের 10টা পাজামা সেট ছিল প্যাকেটের। দেখেই বোঝা যাচ্ছিল পাজামাগুলো খুব দামি। গায়ে চড়ালেই কেমন চোখ ভার হয়ে ঘুম চলে আসে। কালকের কথা আজও মনে করে মুখের কোণে আঙুল ঠেকিয়ে ঠোঁট কামড়ে একমনে হাসছে কীর্তিক। আশ্চর্য, মনে মনে ভাবছে, সত্যি যদি দিশেহারা হয়ে কাল কিছু করে বসতাম, অধিকার খাটাতে গিয়ে দূরত্বের প্রাচীর ভেঙে ফেলতাম, তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যেত? ওদিকে অরু নিজের কোলের মধ্যে ছোট্ট বিড়ালছানা ডোরাকে নিয়ে এগিয়ে গিয়ে গেট খুলতেই চোখের সামনে ভেসে উঠল চেনা পরিচিত সেই সুদর্শন মুখখানা। তবে এই মুখটা অরুর থেকে অনুর বেশি পরিচিত। অরু এক পলকে ওপর থেকে নিচ পরক করে নিল তাকে। একগুচ্ছ শুভ্র রঙের টিউলিপ হাতে নিয়ে ফর্মাল গেটআপে দাঁড়িয়ে আছে প্রত্যয়। চোখে অপরিবর্তিত চিকন ফ্রেমের চশমা। দেখে তো মনে হয় পাওয়ার আছে। প্রায় কয়েক মিনিট বিনা বাক্যে অতিবাহিত হয়ে যায়, তবুও অরুর ধ্যান ভাঙল না। তাই অরুর দিবা স্বপ্নকে বাস্তবে ফিরিয়ে আনতে হাত নাড়িয়ে ডেকে উঠল প্রত্যয়। হ্যালো। তৎক্ষণাৎ ধ্যান ভেঙে গেল অরুর। ও সচকিত হয়ে বলল, হ্যাঁ, আপার কাছে এসেছেন তাই না? আপা বাসাতেই আছে, আসুন আসুন। প্রত্যয় গেট দিয়ে ভেতরে যেতে যেতে বলল, অ্যাকচুয়ালি আমি অনুর কাছে নয়, কীর্তিক ভাইয়ের কাছে এসেছি। কিছু ফাইলে আর্জেন্ট সিগনেচার লাগত। ওহ, ওই তো ভাই। হাত কয়েক দূরে কালো রঙের বেঞ্চিটাকে আঙুল উঁচিয়ে দেখালো প্রত্যয়। তারপর অরুকে রেখেই এগিয়ে গেল সেদিকে। অন্যদিকে অনু দৌড়ে গিয়ে অনুকে বাইরে নিয়ে এলো। অরুর টানাটানিতে অনেকটা হন্তদন্ত হয়েই বেরিয়ে এলো অনু। একটা লং কুর্তি আর লেগিংস পরিহিত অনু তাকিয়ে আছে প্রত্যয়ের পানে। ওদিকে কাজের ফাঁকে প্রত্যয়েরও চোখ সরেনি ঘুম ঘুম অনুর মায়াবী মুখশ্রী থেকে। অরুর টানাটানি করছে দেখে অনু বিরক্ত হয়ে বলল, উফ, ছাড় না অরু। কীর্তিক ভাইয়া বসে আছে, তার সামনে তুই যদি এমন বাচ্চামো করিস, কি বলবে বলতো? অরু পাল্টা অভয় দিয়ে বলল, আরে কিচ্ছু বলবে না, আয় তো তুই। অরুর এক হাতে তখনও ঘাপটি মেরে বসে আছে বিড়ালের বাচ্চা ডোরা। অনু সামনে এগোতে এগোতে ভাবছে সেদিন রাতের কথা। সেদিন বৃষ্টির অজুহাতটা তো নিছকই বাহানা ছিল, কারণ সেদিন হসপিটাল থেকে বেরোতেই দেখা মেলে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা প্রত্যয়ের। প্রত্যয়কে দেখে অবাকের চরম সীমায় গিয়ে অনু তখন শুধালো, আপনি এখানে? মৃদু হেসে জবাব দিয়েছিল, আপনার জন্যই দাঁড়িয়ে আছি। আর তারপর বৃষ্টি ভেজা মনোমুগ্ধকর একটা সিম্পল কফি ডেট। একজন আরেকজনের পরিচয় তো দূরে থাক, নামটুকু পর্যন্ত জানত না। তবুও মন গহীনে কোথাও ঘণ্টি বেজেছিল দুজনেরই। অনুর মনে হয়েছিল, যে মানুষটা এতবার করে সাহায্য করেছে তার সাথে এক কাপ কফি তো পান করাই যায়, পরিচয় দিয়ে কি আসে যায়। তবে আজ এই মুহূর্তে প্রত্যয়ের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে সে পরিচয় দিতেই একেবারে আটঘাট বেঁধি সকাল সকাল বাড়ি বয়ে এসেছে। বাড়ির ফ্রন্ট ইয়ার্ডটা নরম সবুজ ঘাস আর বিভিন্ন সৌন্দর্যবর্ধক গাছগাছালি দিয়ে ভরা। সেই গাছেরই ফাঁক ফোকর গলিয়ে আলো ছড়াচ্ছে একটু একটু সূর্যকিরণ। আর সেই আলো ছায়ার মাঝেই মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয় ও অনু। অনুর পেছনে অরু আর ডোরা। অন্যদিকে ওদের থেকে খানিকটা দূরে এখনও আইপ্যাডে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছে কীর্তিক। প্রত্যয় নিজের হাতে থাকা টিউলিপ গুচ্ছ এগিয়ে দিয়ে বলল, শুভ সকাল মিস অনন্যা শেখ। আমি প্রত্যয় এহসান, সিএফও অফ জেকে গ্রুপ। হকচকিয়ে অরু অনুর দিকে এগিয়ে এসে মিনমিনিয়ে বলল, আপা, উনিই প্রত্যয় এহসান। উনি মনে হয় আমাদের জন্য ভিসা টিকিটের সব ব্যবস্থা করেছিলেন। প্রত্যয় চোখ সরিয়ে অরুর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ঠিক বলেছ তুমি। অনু কথা ঘুরিয়ে বলল, তাহলে আপনি আমাকে চিনতেন তাই তো? প্রত্যয় মৃদু হেসে জানায়, কিছুটা। অনু সহসা হেসে টিউলিপ গুচ্ছগুলোকে গ্রহণ করে বলল, ধন্যবাদ, ওয়েলকাম। প্রত্যয়ের ঘোর লাগানো চোখ দুটো তখনও অনুর নিষ্প্রভ চোখে নিবদ্ধ। ওদিকে কীর্তিকের চোখ অরুর চোখে। একই ঘোর, একই কামুকতা। কীর্তিকের চোখে খানিকটা বেশিই হবে,
কীর্তিকের সেই ঘোর লাগা চোখে চোখ পড়তেই কেঁপে উঠল অরু। হুট করেই কেন যেন শরীরের প্রত্যেকটা লোমকূপ দাঁড়িয়ে গেল। সেই সাথে তলপেটের মধ্যে অনুভব হল অজানা এক গুড়গুড়ানি। এটা মোটেই খিদের পূর্বাভাস নয়। তাহলে এটা কেমন অনুভূতি? আগে তো কখনো হয়নি এমন। সামান্য চাহনিতেও কারো এত জোর থাকে? চোখের চাউনি দিয়ে পুরো ঝড় বইয়ে তুনকালাম বাঁধিয়ে দিল শরীরের রন্ধ্রে রন্ধ্রে। তবুও সবটা গতানুগতিকভাবে উপেক্ষা করে গেল অরু। পেছন থেকে অনুদের চোখে চোখে কথা আদান প্রদানের মাঝে বাম হাত ঢুকিয়ে দিয়ে অরু বলে উঠল, এই আপা, অনেক তো হয়েছে তোদের আলাপ পরিচয়, এখন চল, খিদে পেয়েছে, আমাকে আবার খেয়ে ভার্সিটি যেতে হবে, তাছাড়া তুই তো হসপিটালে মায়ের কাছে যাবি। অরুর কথায় সম্বিত ফিরে পেল অনু। সেই সাথে অজানা একরাশা লজ্জা প্রজাপতির ন্যায় ঘিরে ধরল ওকে। ও তাড়াহুড়ো করে ভেতরে যেতে যেতে বলল, খাবার দিচ্ছি, দ্রুত আয়। পরিবেশটা থমথমে আর অস্বাভাবিক। প্রত্যয়ের নিজেরও কেমন লজ্জা লজ্জা পাচ্ছে। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে প্রত্যয় অরুর কোলে ঝিমুতে থাকা ডোরাকে দেখিয়ে বলল, বিড়াল কোথায় পেলে? না মানে আগে তো ছিল না। অরু ডোরার মাথায় আদুরে হাত বুলিয়ে বলে, কাল রাতে ব্যাকয়ার্ডে কুড়িয়ে পেয়েছি, ঠান্ডায় কাঁপছিল, তারপর ঘরে নিয়ে এসেছি। আর তারপর? প্রত্যয় জিজ্ঞাসু হয়ে শুনল, তারপর? অরু কৃত্তিকের দিকে দাঁত কটমট করে তাকিয়ে বলল, কিছু না। বাই দ্য ওয়ে, নাইস ক্যাট। প্রত্যয়ের কথায় অরু বাঁট সেধে বলে, ও ক্যাট না, ও আমার বাচ্চা, ডোরা। কৃত্তিকের হঠাৎ আসা অযাচিত মন্তব্য, মাথা খারাপ, আমি কেন বিড়ালের বাচ্চা জন্ম দিতে যাব? কৃত্তিকের এমন শুকনো রসিকতায় অরু আর প্রত্যয় দুজনেই বোকা বনে গেল। অরু মুখে ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, আপনার বাচ্চা কেউ বলবেও না। ভালোবাসা, দরদ বলতে কিছু আছে নাকি হৃদয়ে? থাকলে আমাকে আর ডোরাকে অমন মাঝরাতে বাইরে বের করে দিতে পারতেন না। ওর ভাবনার মাঝেই কৃত্তিক ওদের কাছে এগিয়ে এসে আইপ্যাডটা অরুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, অরু, এটা নিয়ে ভেতরে যা, আমার প্রত্যয়ের সাথে কিছু পার্সোনাল কথা আছে। অরু ঠোঁট উল্টে ভেতরে যেতে যেতে আইপ্যাডটা খুলে দেখতে লাগল। আর প্রথমেই যেটা সামনে আসলো সেটা একটা অডিও বুক, হান্টিং অ্যাডেলিন। বইয়ের নামটা দেখেই চোখমুখ কুঁচকে গেল অরুর। সে ফিসফিস করে নিজেকেই বলল, উনি হান্টিং অ্যাডেলিনের মতো ডার্ক রোমান্টিক বই পড়েন? তার মানে কি উনি ওই সব বেপরোয়া হিরোদের মতো অতিরিক্ত রোম্যান্টিক? হায় হায়, ওনাকে সামলাতে তো ওনার বউয়ের 12টা-13টা বেজে যাবে। পরক্ষণেই নিজের মাথায় নিজেই চাটি মেরে দাঁত দিয়ে জিভ কেটে অরু বলে, ছি, কি সব ভাবছি আমি, তবা তবা। ইউনিভার্সিটিতে আজ 100 ইয়ার সেরিমনি, অর্থাৎ শতবর্ষ পূর্তি উদযাপন হচ্ছে। আজ কোনো ডিপার্টমেন্টেরই কোনো ক্লাস নেই। সবকিছু জানাই ছিল অরুর, তবুও এক বুক আশা নিয়ে ভার্সিটিতে এসেছিল। আকাঙ্ক্ষা একটাই, নিখিল ভাইয়ের একটা নজর দেখা পাওয়া, ঠিক আগের মতোই। কিন্তু সেটা আর হয়নি। সিনিয়রদের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছে নিখিল ভাই আজ আর ভার্সিটিতে আসেননি বললে ভুল হবে, আসতে পারেননি। গতকাল সব রিপোর্ট নষ্ট হয়ে যাওয়ায় আজ আবারও সেগুলো নতুন করে রেডি করতে হচ্ছে তাকে, নয়তো সামনের সেমেস্টারে পুরো দমে ফেল। অরু অসহায়ের মতো মনমরা হয়ে ফিসফিসিয়ে বলল, নিখিল ভাইয়ের মতো ভালো মানুষের সাথে এমন খারাপ কাজটা কে করল? সে যাই হোক, যেহেতু নিখিল ভাই আসেননি, অরু চিন্তা করল ও বাড়িতে ফিরে যাবে। কাল সারা রাত বাইরে বের করে রেখেছে কীর্তিক ওকে, তাই ঘুমটাও চোখে তাজা। না ঘুমানোর দরুন কেমন ঝিমুনি চলে আসছে দু চোখে। চারিদিক ঝাপসা লাগছে, মনে হচ্ছে এই বুঝি পড়ে যাবে মাথা ঘুরে। অরু আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকল না, হাঁটা ধরল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে দুকদম এগোতেই পথ আটকায় সায়নী। ও অরুর হাতটা শক্ত করে ধরে উচ্ছ্বসিত মুখে বলল, এই অরু, কোথায় যাচ্ছ? গ্যালারিতে বাস্কেটবল খেলা হচ্ছে, বিশাল টুর্নামেন্ট, তাড়াতাড়ি চলো। যদিও অরুর এসবে বিন্দু পরিমাণ আগ্রহ নেই, তবুও অগত্যাই যেতে হলো সায়নীর সাথে। যেতে যেতে সায়নী জানালো, সবাই এই ম্যাচ দেখার জন্য গত 1 মাস ধরে বসে আছে, আর তুমি বাড়ি যাচ্ছ? এই ভার্সিটি প্রাক্তন ছাত্র ভার্সেস পাশের ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্ররা। সায়নীর উচ্ছ্বাসে জোয়ার দিতে অরু নরম সুরে বলল, ও তাই নাকি? গোলাকার বিশাল গ্যালারিতে গিয়ে সায়নী সিটে বসতে বসতে বলল, তার চেয়েও বড় কথা কি জানো?
জে.কে. স্যারও এই ভার্সিটিরই সিনিয়র ছিলেন, আর স্যারও আজ ম্যাচে খেলবেন। তৎক্ষণাৎ সায়নীর দিক থেকে চোখ সরিয়ে সামনে চাইল অরু। দেখতে পেল শুধু কীর্তিক একা নয়, সায়ের আর অর্ণবও আছে। তাছাড়া ওদের পাশের গ্যালারিতেই বসে বসে নিজের প্রিয় বন্ধুদের চিয়ার আপ করে যাচ্ছে এলিসা, সাথে ক্যাথলিনও। চেনা পরিচিত সবাইকে এক ঝলক দেখে নিয়ে অরু মনে মনে বলল, তার মানে ওনারা সবাই এই ভার্সিটিরই প্রাক্তন শিক্ষার্থী। সায়নী অরুর হাতে একটা হালকা ধাক্কা দিয়ে বলল, অরু, কি ভাবছ? খেলা শুরু হয়ে গিয়েছে তো? সায়নীর কথায় এবার সত্যি সত্যি খেলা দেখায় মন দিল অরু। তখন খেলার প্রথম হাফ শেষ হয়েছে মাত্র। সবার মুখেই বিজয়ের হাসি লেগে আছে, কারণ প্রথম হাফেই বাজিমাত করে দিয়েছে কীর্তিকেরা। প্রতিপক্ষ টিম বাকি অর্ধেক সময়ে এই রেকর্ড ভাঙতে পারবে কিনা সন্দেহ। এখন 10 মিনিটের বিরতি। বিরতি পেয়ে সবাই যে যার মতো প্রয়োজনীয় কাজে চলে গেল। কেউ কেউ গিয়ে দাঁড়ালো নিজ টিমের মানুষের কাছে। বাকি অর্ধেক খেলার জন্য পরামর্শের ব্যাপার তো আছেই। শুধু কীর্তিক সবাইকে ছাড়িয়ে উঠে এলো জনসমাগমপূর্ণ গ্যালারিতে। কীর্তিক গ্যালারিতে উঠতেই সবাই একযোগে চিৎকার করে উঠল। তবে কোনো কিছু শোনা কিংবা দেখার চেষ্টা না করেই ও সোজা গিয়ে বসে পড়ল অরুর পাশে। অতঃপর এক টানে অরুর গলায় পেঁচানো স্কার্ফটা টেনে নিয়ে তোয়ালের মতো করে নিজের চুল আর কপালের ঘাম মুছতে লাগল নির্বিঘ্নে। বিস্ময়ে ও বিপর্যয়ে হাঁ হয়ে আছে পুরো গ্যালারি ভর্তি মানুষ। যেন এখানে কোনো বাস্কেটবল ম্যাচ নয়, বরং রোম্যান্টিক সিনেমার শুটিং হচ্ছে। অর্ণব আর সায়রও খানিকটা অবাক। সায়র যতটুকু জানে এই মেয়েটা কীর্তিকের দু চোখের বিষ। তাহলে গ্যালারি ভর্তি মানুষের সামনে কীর্তিকে সব করছেটা কি? ওদিকে অরু পারছে না লজ্জায় মাটির সাথে মিশে যেতে। মানে সকলের ক্রাশ বয় রাইডার জে.কে. স্যার এই মুহূর্তে পুরো ক্যাম্পাসের সামনে ওর স্কার্ফ দিয়ে নিজের মুখমণ্ডলের ঘাম মুছছে। এমন পরিস্থিতিতে চারদিকের জোড়া জোড়া চোখের দিকে তাকিয়ে অরুর আর্তনাদ করে বলতে ইচ্ছে করল, বিশ্বাস করো, আমি কিছু জানি না, এই লোকটা পাগল, মাথায় সমস্যা আছে, তাই তো হুটহাট এমন করে আমাকে ফাঁসায়। ওর ভেতরের কান্নাকাটিকে 2 পয়সা পাত্তা না দিয়ে গমগমে আওয়াজে কীর্তিক বলল, পানিটা দে। অরু এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, আমারটা খাবেন? কীর্তিক ভ্রু চিয়ে নির্লিপ্ত গলায় শুধালো, এখানে আর কেউ আছে? অরু দ্রুত এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে ব্যাগ থেকে বের করে পানির বোতলটা এগিয়ে দেয়। কীর্তিক এক নিঃশ্বাসে পুরোটা পানি শেষ করে আবারও নেমে যায় গ্যালারি থেকে। কীর্তিক চলে গেলে অরু নিজের ওড়নাটা ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ে। ওড়নার একাংশ কীর্তিকের ঘামে ভিজে আছে। সেখান থেকে খুব সুন্দর একটা চন্দনকাঠ জাতীয় ঘ্রাণ আসছে। ঘ্রাণটা কিসের ভালোভাবে বোঝার জন্য অরু ওড়নাতে নাক ছুয়াল। হ্যাঁ, যা ভেবেছিল তাই, স্যান্ডেলউড পারফিউমের একটা মাতাল করা সুবাস। গন্ধটা নাকে লাগতেই অজানা শিহরণে শরীর ছেয়ে গেল অরুর। কি সুন্দর গন্ধটা, একদম যেন চন্দন কাঠের মতো মাতাল করা সুবাস। তখনই অপর পাশ থেকে সায়নীর কর্কশ আওয়াজ ভেসে এলো, তুমি জে.কে. স্যারকে চেনো? অরু চোরের মতো মুখ কাচুমাচু করে বলল, না না, মানে হ্যাঁ মানে। সায়নী বিরক্ত হয়ে বলল, কি না মানে হ্যাঁ মানে করছো? চিনে থাকলে বলো। অরু এবার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে মিথ্যে করেই বলল, উনি আমার ভাই হন, মানে স্টেপ ব্রাদার। সায়নী বুঝে অরুর জবাবে খুশিই হল, তাই ওর হাত জড়িয়ে ধরে বলল, ইটস ওকে অরু, আগে বলবে না এ কথা, আমি আরও ভাবলাম কি নাকি। খাওয়া দাওয়ার হৈহুল্লোড়ে সারাদিনটা ভালোই কেটেছে। সবার সাথে অরুও আজ বেশ আনন্দ করেছে। এতদিন পর আজই প্রথম অরুর মনে হয়েছে যে ও আসলেই ইউনিভার্সিটিতে পড়ে। তবে বিপত্তিটা ঘটল বিকেল নাগাদ। ক্যাম্পাসে রাতে কনসার্ট আর পার্টি থাকলেও অরু সেসবে একদম অভ্যস্ত নয়। তাই ও সায়নীকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অরু শুধু একা নয়, অনেকেই যাচ্ছে আসছে। করিডোরে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। তাই ও ঠিক করল বাইরের দিক থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে। কিন্তু হঠাৎই ওর মনে হল ও ভিড়ের মাঝে নিখিল ভাইকে দেখল। নিখিলকে দেখামাত্র অরু আনমনে বলল, আশ্চর্য, নিখিল ভাই সারাদিনে ভার্সিটি এলেন না, আর এখন এই সন্ধেবেলা এলেন, আর সাথে ওটা কে?
অরু দূর থেকেই আরেকটু ভালোভাবে পরখ করে ওদের দেখল। হাজারো ভিড়ের মাঝে এক বিদেশিনীর কোমরে হাত রেখে তার সাথে হাসাহাসি করতে করতে এদিকেই এগিয়ে আসছে নিখিল ভাই। দেখলে মনে হবে তারা জনম জনমের প্রেমিক যুগল। তবে এখন আর অরুর থেকে খুব বেশি দূরে নেই ওরা, বরং অনেক কাছে। হুট করেই তখন অরুর কি হলো কে জানে। চক্রাকার ঘুরতে থাকা বলয়ের মতোই ঘুরছিল ওর মাথাটা। চোখের সামনে সুবিশাল ক্যাম্পাসটাকে মনে হচ্ছিল মহাবিশ্বের সবথেকে অন্ধকারতম ব্ল্যাক হোল। ক্ষণিকের মধ্যে মানুষের গিজগিজ, হাসাহাসি, কথার বহর সবকিছু ছাপিয়ে কর্ণকুড়রে বেজে উঠল এক ঝিনঝিন ধরা বিরক্তিকর আওয়াজ। আর তারপরই মাথা ঘুরে ওখানেই অচেতন হয়ে পড়ল ক্লান্ত পরিশ্রান্ত বাঙালি মেয়ে অরু। দীঘল কালো নজর কাড়া ফ্রেঞ্চ বিনুনিটা তখন মাটি ছুঁই ছুঁই প্রায়। তবে মাটি আর ছুঁতে পারল না, তার আগেই ওকে শক্ত বাহুদোড়ে আবদ্ধ করে নিল নিখিল। জনসমক্ষে হুট করে এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় এই মুহূর্তে মোটামুটি ক্যাম্পাসের সবাই অরু আর নিখিলকে ঘিরে ধরেছে। সবার চোখের দৃষ্টি আবর্তিত হয়ে আছে অজানা কৌতূহল দ্বারা। সবার মুখে একটাই প্রশ্ন, কি হলো মেয়েটার? নিখিল যখন অরুকে কোলে তুলে কেবল দাঁড়িয়েছে, ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্যে থেকে কেউ বলে উঠল, ডোন্ট টাচ হার। ভেলভেট মেঘের ন্যায় মসৃণ কণ্ঠস্বর, তবে প্রতিটি শব্দে উপচে পড়ছে অগাধ কর্তৃত্ব, যেন ওর কোনো একান্ত প্রয়োজনীয় জিনিসকে অন্য কেউ হাত দিয়ে ছুঁয়েছে। অজ্ঞাত কণ্ঠস্বর শুনে ভিড়ের মাঝে উকি দিল নিখিল। তৎক্ষণাৎ এগিয়ে এসে শিকারী বাজ পাখির ন্যায় নিখিলের হাত থেকে ছোঁ মেরে নিয়ে গেল কীর্তিক। নিখিল কিছু বুঝে উঠতে পারল না, তাই অবাক দৃষ্টিপাত করল কীর্তিকের পানে। তবে কীর্তিকের দৃষ্টি ছিল গভীর আর অগ্নিস্ফুলিঙ্গের মতোই জলজলে, যেন চোখ দুটো দিয়েই ভস্ম করে দেবে নিখিলকে। কীর্তিকের মুখের ওপর কথা বলা তো দূরে থাক, ওর চোখের দিকেও কয়েক সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারল না নিখিল। অজান্তেই শুষ্ক ঢোক গিলে চোখ নামিয়ে নিল নিচে। ভার্সিটিতে এমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য যে ক্লিনিক থাকে তারই একটা ক্যাবিনের ছোট্ট করিডোরে দাঁড়িয়ে আছে কীর্তিক। পরনে কোনই অবধি হাতা গুটানো সফেদ শার্ট আর ব্ল্যাক টেনিম। মাথার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালে। ফর্সা মুখটা জিদের তোপে টকটকে লাল হয়ে আছে। এই মুহূর্তে ওকে উদ্ভ্রান্তের মতোই ছন্নছাড়া লাগছে। কীর্তিক যখন করিডোরের দেওয়ালে হেলান দিয়ে বুকের উপর দুহাত ভাঁজ করে নিষ্প্রভ চোখে ক্যাবিনের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই হন্তদন্ত হয়ে ছুটে আসে সায়র। কীর্তিকের মুখোমুখি দাঁড়িয়ে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছড়ে বলে, কি হয়েছে অরুর? কীর্তিকের নির্লিপ্ত জবাব, ঘুম আর খাওয়া দাওয়ার অনিয়মের জন্য প্রেশার ফল করে সেন্সলেস হয়ে গিয়েছে। সায়র ওর দিকে তিরস্কার করে হাসল, তারপর তাচ্ছিল্যের ধ্বনিতে বলল, সিরিয়াসলি জেকে, মাত্র এই কয়দিনে মেয়েটাকে টর্চার করে করে আদমরা বানিয়ে ফেললি? তোর অত্যাচারের মাত্রা এতই বেশি ছিল যে মেয়েটা ক্যাম্পাসের মধ্যে সেন্সলেস হয়ে গিয়েছে। ভাব তুই কতটা জঘন্য। আচ্ছা, এই পিচ্চি মেয়েটার সাথে তোর কিসের এত শত্রুতা বলতো আমায়? তাছাড়া যেভাবেই হোক না কেন, ও তো তোর বোন নাকি? সায়ার কথাটা বলতে বাকি, শক্ত থাবায় সায়রের কলারটা চেপে ধরতে দেরি হল না কীর্তিকের। বোন কথাটা শোনা মাত্রই দগ্ধ গলিত লাভা যেন হিল হিল করে ছড়িয়ে পড়ল কীর্তিকের মাথার মধ্যে। ও করিডোরের বিপরীত দেওয়ালে সায়রকে চেপে ধরে দাঁত দিয়ে দাঁত পিষে বলল, খবরদার সায়র, ওকে আমার বোন বলবি না। ও আমার বোন নয়। নিজ বোনের জায়গায় ওর চেহারাটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। এক মুহূর্ত থামল, গলার স্বর কিছুটা নিচু কিন্তু আরও প্রখর হয়ে উঠল। আমার কাছেও পৃথিবীর সবার থেকে ইম্পর্ট্যান্ট। ও আমার কি সেটা আমি নিজেও জানি না, তবে এটুকু জানি বাকিটা জীবন ওকে ছাড়া আমি দম নিতেও ভুলে যাব। সায়র চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কীর্তিকের বিভৎস মুখের পানে। ঠিক তখনই অন্যদিক থেকে আগমন ঘটে নিখিলের। কীর্তিক এক পলক নিখিলের দিকে তাকিয়ে সায়রকে হুকুম দিল, ওটাকে এক্ষুনি বিদায় কর। সায়র সামনের দিকে যাচ্ছে ঠিকই, তবে ওর মনে চলছে অন্য কিছু। আজ সায়র উপলব্ধি করল ওর ধারণা সম্পূর্ণ ভুল। কীর্তিক উরুকে সবচেয়ে বেশি অপছন্দ নয়, বরং উন্মাদের মতো পছন্দ করে। এই পছন্দকে কি নাম দেওয়া যায়? শুধুই আসক্তি নাকি সঙ্গীন প্রণয় আসক্তি?